আচ্ছা চলো স্টার্ট করা যাক তাহলে। সবার আগে আমরা নর্মাল একটা ইন্টিগ্রেশন দেখবো, ভেক্টরের নর্মাল ইন্টিগ্রেশন। যেমন ধরো ফার্স্ট কোশ্চেনটা দেখো, এখানে আর যেটা আছে সেটা ফাংশন অফ ইউ, ইউ হচ্ছে স্কেলার, আর ভেক্টর যেটা সেটা একটা ফাংশন অফ ইউ। কিরকম ফাংশন সেটা দেখো দিয়ে দিয়েছে ইন ভেক্টর ফর্মে, আই জে কে মানে ভেক্টর ফর্মে দেওয়া আছে। তোমাকে ইন্টিগ্রেশন অফ আর ইউ বার করতে হবে ফ্রম লিমিট 1 to 2। তো কি করবে, চলো একদম নর্মাল যেভাবে ইন্টিগ্রেশন হয় সেই জিনিসটা আমরা করব। এটা একদম নর্মাল একটা ইন্টিগ্রেশন, চলো করা যাক। আর ইউটা তাহলে কি আছে দেখে নি। আর ফাংশন অফ ইউ যেটা সেটা আমার দেওয়া রয়েছে হচ্ছে ইউ মাইনাস ইউ স্কোয়ার আই ক্যাপ প্লাস 2u cube j cap আর মাইনাস 3k cap, 2u cube j cap minus 3k cap। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করো, সিম্পল ইন্টিগ্রেশন ফ্রম 1 to 2, লিমিট ফ্রম 1 to 2 আর ইউ ডিইউ, আর ফাংশন অফ ইউ ডিইউ। ইন্টিগ্রেশনটা একদম নর্মাল হবে, তুমি পুরো পার্টটাকে ভাগ করে নিতে পারো। সামনে ধরো আই ক্যাপটা নিয়ে গেলে ইউ মাইনাস ইউ স্কোয়ার ডিইউ, আচ্ছা হ্যাঁ ডিইউ প্লাস জে ক্যাপটা আগে নিয়ে আসো, ইন্টিগ্রেশন 2u কিউব ডিইউ প্লাস মাইনাস কে ক্যাপ 3 ইন্টিগ্রেশন 1 to 2, আচ্ছা এখানে ইন্টিগ্রেশন 1 to 2 থাকবে 3 ডিইউ। চলো ইন্টিগ্রেশনটা করো, দেখা যাক কি বেরোচ্ছে। প্রথম পার্টটা আমার কি বেরোবে, আই ক্যাপ ইউ স্কোয়ার বাই 2 মাইনাস ইউ কিউব বাই 3 1 2 প্লাস জে ক্যাপ, এটা হয়ে যাবে আমার 2 বাই ইউ টু দি পাওয়ার 4 বাই 4, মানে আলটিমেটলি থাকবে ইউ টু দি পাওয়ার 4 বাই 2 1 to 2, আর লাস্ট থাকবে মাইনাস কে ক্যাপ 3 ইউ থাকছে ফ্রম, কারণ কিছু নেই তার মানে ইউ এসে যাবে 1 to 2। তাহলে এইটা বেরোলো। এবার তোমরা নর্মালি ভ্যালুগুলো বসিয়ে দেখো, 2 বসালে এখানটায় হয়ে যাচ্ছে আই ক্যাপ। প্রথমে যদি আমি 2 বসাই তাহলে আমার এখানে হচ্ছে 4 বাই 2 মাইনাস 4 বাই 2 মাইনাস কিউব আছে মানে 8 বাই 3 হবে, 4 বাই 2 মাইনাস 8 বাই 3 মাইনাস অফ ব্র্যাকেট খুলে 1 বাই 2 মাইনাস 1 বাই 3। স্যার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না। স্যার আমিও দেখতে পাচ্ছি না। দাঁড়াও, মানে ছোট হয়ে গেছে বলে দেখাই যাচ্ছে না। দাঁড়াও এক সেকেন্ড, ওহো আহা এক সেকেন্ড, এবার আসছে? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। কোনোভাবে আচ্ছা যদি এরকম প্রবলেম হয় কখনো আমায় বলবে কিন্তু। আচ্ছা স্যার। আই ক্যাপ একইভাবে জে এর জন্য বার করো, জে ক্যাপের জন্য আমার কি হচ্ছে, একটা হবে আমার টু দি পাওয়ার 4 আছে মানে 2 ইন্টু 2 4 ইন্টু 2 8 ইন্টু 2 16 বাই 2 মাইনাস 1 বাই 2, আর কে ক্যাপের সাথে আমার কি হবে 3 ইন্টু মাইনাস কে ক্যাপ 3 ইন্টু 2 মাইনাস 1। ব্যাস, এবার ক্যালকুলেট করলে তুমি ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে কি বেরোচ্ছে। দেখো এটা ক্যালকুলেট করলে নর্মালি বেরোবে আই থিঙ্ক নিচে আমার কি হচ্ছে 2 বাই 3, তো মানে 6 হচ্ছে। উপরে ক্যালকুলেট আমার কাছে রেজাল্টটা লেখা আছে, আমি একবারে লিখে দিচ্ছি। আই 5 বাই 6 মাইনাস হবে সামনে সম্ভবত একটা মাইনাস আই ক্যাপ 5 বাই 6, তারপরে টার্মটা হবে প্লাস 15 বাই 2 জে, আর লাস্টের টার্মটা হবে মাইনাস 3k। এইটা হচ্ছে আমার
ইন্টিগ্রেশনের অ্যান্সারটা। তো নর্মাল ইন্টিগ্রেশন এটা একটা, যেরকম ভাবে ইন্টিগ্রেশন করে শুধু আই জে কে টার্মগুলো আমার থাকবে, ঠিক আছে? তো এটা একটা সিম্পল কেস ছিল। যদি আমাকে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছি যে স্যার আজকে আমার প্রথম দিন, তো আগের দিনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কোথা থেকে পাবো? আচ্ছা, ওগুলো আমি তোমাকে এক কাজ করব, লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি একটু, ওইগুলো ইউটিউবে আছে, আমাদের এই ক্লাসগুলো রেকর্ড করে আমি ইউটিউবে দিয়ে দিই, তো যাতে তোমরা পরে দেখতে পারো। তো ওইগুলো ইউটিউবে আছে, তুমি ওইখান থেকে দেখতে পারবে। আর তোমাকে, তুমি একটু আমায় মেসেজ করো, আমি তোমাকে এক কাজ করব, আগের নোটগুলো আমি তোমাকে পিডিএফ গুলো দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর স্যার বলছি যে আগের ক্লাসের যদি কোনো কিছু যদি এখানে যদি করান না, মানে আগের কোনো থিওরি যদি এখানে যদি অ্যাপ্লিকেশন হয়, তাহলে স্যার একটু বলে দিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা আশা করছি কারোর কোনো অসুবিধা হয়নি বুঝতে? না স্যার। ঠিক আছে, চলো পরের অঙ্কটায় যাই তাহলে। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি দিয়েছে, এবার একটুখানি আলাদা আসছে। এইখানটায় দেখো, এখানে আমাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশনের কথা বলেনি, আমাকে অ্যাক্সিলারেশনটা দিয়ে দিয়েছে। অ্যাক্সিলারেশনটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইন ফর্ম অফ ভেক্টর ফর্মে। আমাকে ভেলোসিটি আর আর বার করতে দিয়েছে, মানে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট বার করতে দিয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা জানি অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেট করলে, একবার ইন্টিগ্রেট করলে আমরা ভেলোসিটি পাবো, কিন্তু অ্যাক্সিলারেশনকে যখন আমি ইন্টিগ্রেট করে ভেলোসিটি বার করব, মানে ভি যেটা আছে সেটা ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনকে আমি ডিআর এর রেসপেক্টে ভেলোসিটি, সরি আর বলছি ডিটির রেসপেক্টে, টাইমের রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করব, কিন্তু এর সাথে একটা সি টার্ম চলে আসবে, ঠিক কি না? একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন চলে আসবে। ওই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা বার করার জন্য আমাকে একটা বাউন্ডারি কন্ডিশন দিয়েছে যে ভি ভেলোসিটি 0 হবে at time t equals to 0, সিমিলারলি ডিসপ্লেসমেন্ট টু 0 at time t equals to 0। এইটা আমার এই কনস্ট্যান্টটা বার করতে কাজে লাগবে, নর্মাল যেভাবে আমরা ইন্টিগ্রেশন করি সেই নিয়ে। চলো তাহলে এটাও একটু ট্রাই করে দেখা যাক, ঠিক আছে? অ্যাক্সিলারেশনটা দেখে রাখো। অ্যাক্সিলারেশনটা আমার কি দিয়েছে চলো দেখে নিই। অ্যাক্সিলারেশনটা দিয়েছে হচ্ছে 12 cos 2t i cap, 12 cos 2t i cap, তারপর -8 sin 2t j cap, লাস্টের টার্মটা দেখে নাও, প্লাস 16t k cap। এবার কি করে বার করব অ্যাক্সিলারেশনটা? ভেলোসিটি হবে আমার কি, আমরা জানি বাই ফর্মুলা ইন্টিগ্রেশন অফ এ, টাইমের রেসপেক্টে আমি, খেয়াল করো এখানটায় টিটা কিন্তু একটা স্কেলার, তো আমি এখানে এই ইন্টিগ্রেশন যেটা হচ্ছে, এই ইন্টিগ্রেশনটা কিন্তু ভেক্টরের একটা স্কেলারের রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে। তো চলো, আর অবভিয়াসলি এটা করলে আমি একটা প্লাস সি টার্ম পাবো। চলো বার করা যাক কি হবে। সবার আগে দেখো 12 cos এর যদি আমি ইন্টিগ্রেট করি cos 2t, তাহলে আমি কি পাবো, sin 2t/2, 12 sin, আর যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে তাহলে cos থেকে sin হলে মাইনাস হবে না, কোনো i cap মাইনাস। এবার যখন সাইনকে এবার যখন আমি ইন্টিগ্রেট করব, সাইনটা হয়ে যাবে মাইনাস কস, মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাস কস 2t/j cap। লাস্ট টার্মটাতে আমার শুধু t আছে, দ্যাট ইজ হয়ে যাবে t²/2, 16 t²/2 k cap। এই পুরো টার্মটার সাথে আমার, ওহো প্লাস করে ফেললাম দেখলে, এই পুরো টার্মটার সাথে আমার কি যাবে, একটা প্লাস সি যাবে। এবার আমার সিটা বার করতে হবে। সিটা বার করব কি করে, আমার কাছে কি কন্ডিশন দেওয়া রয়েছে যে at t equals to 0 v equals to 0, at t equals to 0 v equals to 0। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইডে তুমি 0 বসিয়ে দাও, v এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও, 0 equals to, এবার তুমি t এর জায়গায় 0 বসাতে থাকো। আচ্ছা, 2 আর 12 কেটে গেলে তোমার 6 পড়ে থাকছে, sin 0 i cap, মানে এটা অবভিয়াসলি 0ই হয়ে যাবে। পরেরটা প্লাস 4 cos 0,
2/8 4 হয়ে যাচ্ছে, cos 0, cos 0 আমার 1 দেবে এখানটা, খেয়াল রাখবে, j ক্যাপ প্লাস 8 ইন্টু 0 k ক্যাপ, মানে এটাও আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার প্লাস সি। তাহলে এখানটায় খেয়াল করে দেখো আমার সিটা কি বেরোচ্ছে, দেয়ারফর সি ইকুয়ালস টু মাইনাস 4j, সি ইকুয়ালস টু মাইনাস 4j। তাহলে আমার ভিটা কি বেরোলো, দেয়ারফর ভি কত বেরোচ্ছে, ভিটা বেরোচ্ছে আমার আগের যা ভ্যালু ছিল সেটা আমি লিখে দিচ্ছি 6 sin 2t, 6 sin 2t i ক্যাপ প্লাস এখানটায় আমি একটা কাজ করব, এখানে আমি একবারে লিখবো 4 cos 2t, 4 cos 2t মাইনাস 4 j ক্যাপ, সি এর টার্মটাকে আমি ঢুকিয়ে নিলাম, ঠিক আছে, সি এর জায়গায় মাইনাস 4j হতো তো, সেটাকে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি, প্লাস 8t স্কয়ার, t স্কয়ার ছিল তো, 8t স্কয়ার k ক্যাপ, এটা আমার বেরোলো হচ্ছে ভিটা। এবার তোমরা এইটা দেখে আরটা বার করো তো, আরটা বার করো, ইন্টিগ্রেশন ভি ডিটি প্লাস সি প্রাইম বা সি ওয়ান, চলো তোমরা বার করো, দেখাও, বলো তো কত হচ্ছে। তোমরা একবার এই ভি এর ফর্মুলা থেকে ইন্টিগ্রেট করা শুরু করো। এটা এলো তো, হ্যাঁ এটা আসছে। এবার t equals to at t equals to 0 r equals to 0 বসাও, সেখান থেকে c1 টা বার করো, 0 equals to cos টা 1 হয়ে যাবে, মানে মাইনাস 3i, তারপরে সাইনটাও 0 হয়ে যাবে, এই টিটাও জেটা 0 হয়ে যাবে পুরোপুরি, প্লাস 0 ইন্টু জে, আর এই পার্টটাও 0 হয়ে যাবে, প্লাস 0 ইন্টু কে প্লাস সিআই, একদম। তাহলে c1 ইকুয়ালস টু প্লাস 3i, মাইনাস 3i আছে না, c1 টা আমার হবে প্লাস 3i, তাহলে এটাকে বসিয়ে দাও, তুমি আরটা পেয়ে যাচ্ছ। এই উপরের ইকুয়েশনটা তুমি c1 এর জায়গায় 3i বসিয়ে দাও, তুমি আরটা, তার মানে তোমার হয়ে যাবে হচ্ছে 3 minus 3 cos 2t i ক্যাপ, 3 minus 3 cos 2t i ক্যাপ, ঠিক আছে। হয়েছে সব এটা? হয়ে গেলে বলো একটুখানি। হ্যাঁ হয়ে গেছে স্যার। ঠিক আছে, তাহলে পরেরটা যাওয়া যাক। তিন নম্বরটা, আচ্ছা এটা একটা স্পেশাল, এই ধরনের যদি প্রবলেম আসে এটা একটা স্পেশাল কেস, এটাকে আমাকে করতে হবে কিভাবে, এটাকে একটা জিনিস জানতে হবে, আর ঠিক এইটা ইউজ করে আমরা পরের অঙ্কটাও করবো, 4 নম্বরটা ঠিক এই জিনিসটা ইউজ করে। দেখো তোমাকে এভালুয়েট করতে বলেছে a ক্রস d2a dt2, এইটার ইন্টিগ্রেশন এভালুয়েট করতে বলেছে। ইন্টিগ্রেশন অফ a ক্রস
d2a dt2। এবার এইটা করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, এটা তোমাদের বার করতে বলেছে, সেটা হচ্ছে a ক্রস dA dt, a ক্রস dA dt, এই জিনিসটা তুমি যদি টাইম ডেরিভেটিভ করো, এই জিনিসটা তুমি যদি এটাকে ফর্মুলার মতো করে মনেও রাখতে পারো, a ক্রস dA dt, এই জিনিসটা তুমি যদি টাইম ডেরিভেটিভ করো, তুমি কি পাবে বলো তো? তুমি এই উপরের টার্মটা পাবে, a ক্রস d2a dt2, এই উপরের টার্মটা তুমি পাবে। কেন এটা পাচ্ছ বলো তো? কেন এই টার্মটা পাচ্ছ বলো তো ক্রস করলে? তুমি দেখো, যদি তুমি ওই ক্রসের ফর্মুলায় ফেলো, ওই মানে যখন কোনো ডেটা, এটা আগের দিনের এটা ছিল যে যদি তোমার কোনো ডেরিভেটিভ হয় ddt অফ a ক্রস b, একবার বলেই দিই, ddt অফ a ক্রস b যদি হয়, তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি? ddt অফ, সবসময় খেয়াল রাখবে ক্রসে যেন ওই চেঞ্জ না হয়, d dA dt ক্রস b প্লাস a ক্রস dB/dt। এবার এই জায়গাটায় খেয়াল রাখবে যে তোমার যেন a আর b এদের মধ্যে যেন চেঞ্জ এক্সচেঞ্জ না হয়ে যায়, মানে আগে b পরে a যেন না হয়। এবার তুমি এই জিনিসটাকে আগে লিখতে পারো, কারণ প্লাস আছে, প্লাসের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এইটাকে আগে লেখো এটাকে পরে লেখো, কিন্তু সবসময় ক্রসের ক্ষেত্রে এটা আগে থাকবে বিটা পরে থাকবে, মানে তুমি কখনো কিন্তু b ক্রস এই জিনিসটাকে b ক্রস dA dt লিখতে পারবে না, তাহলে হবে কি ওটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে তো? সবসময় তোমার অর্ডারে দেখো a আগে আছে b পরে আছে বোথ কেসে। তো এই ফর্মুলাটা তুমি যদি অ্যাপ্লাই করো, এই ফর্মুলাটা তুমি যদি অ্যাপ্লাই করো উপরে, তুমি দেখো কি পাচ্ছ, তুমি আগে dA dt এটার উপর মানে অ্যাক্ট করালে, ddt টা তুমি এই সেকেন্ডটার উপর অ্যাক্ট করলে, তো এই যে তাতে তুমি এটা পাচ্ছ। তারপরেরটা তুমি কি করতে, ddt টা এটার উপর অ্যাক্ট করাতে, তুমি পেতে হচ্ছে dA dt ক্রস dA dt। এবার খেয়াল করে দেখো dA dt একই ভেক্টর, একটাই সেম ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, dA dt সেম ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, মানে এরা দুজনে কি আছে, প্যারালেল আছে, তার মানে এই পার্টটা জিরো হবে কি হবে না? কারণ সেম ভেক্টর। তুমি যদি একই ভেক্টরকে ক্রস করো, i ক্রস i করো, তুমি কি পাচ্ছ? জিরো পাচ্ছ। সেম ভেক্টরকে ক্রস করলে জিরো পাচ্ছ। তো dA dt তো সেম ভেক্টর, তুমি দুটো সেম ভেক্টরকে ক্রস করছো, তুমি জিরো পাবে, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল। তার মানে তুমি কি পাচ্ছ দেখো, এই যে শুধু এই টার্মটা পড়ে থাকছে, তার মানে এই যে এই টার্মটা যেটা আছে ইন্টিগ্রেশন a ক্রস d2a dt2, এটাকে তুমি কি লিখতে পারবে বলো তো? এটাকে তুমি লিখতে পারবে ইন্টিগ্রেশন ddt অফ a ক্রস dA dt। লিখতে পারবে কি পারবে না? হ্যাঁ আসছে। আচ্ছা বলছি 2 মিনিট একটু আমি একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ হ্যালো, আচ্ছা তাহলে এইটা লিখতে পারি আমি, আছো তো তোমরা? হ্যালো, হ্যাঁ আচ্ছা তাহলে এইটা লিখতে পারি। এটার ইন্টিগ্রেশন কি দেবে আমাকে? এটার ইন্টিগ্রেশন আমাকে দেবে অবভিয়াসলি a ক্রস dA dt। ঠিক আছে, এটাই দেবে আমাকে ইন্টিগ্রেশন প্লাস c। ঠিক আছে, তো এইটা একটা ইম্পর্টেন্ট আমাদের রেজাল্টও বলতে পারি, যে যদি আমাকে এই জিনিসের ইন্টিগ্রেট করতে হয় আমি এটা পাবো, খেয়াল রাখবে। আশা করছি বুঝতে কারোর অসুবিধা হয়নি।
না। ঠিক আছে, তো এটা এবার এইটা দেখো, এই যে জিনিসটাকে আমরা ইউজ করব একটা জায়গায় এর পরের অঙ্কটাতে। ঠিক আছে, চলো দেখা যাক এর পরের অঙ্ক এটা কিভাবে কাজে লাগছে। এই অঙ্কটা এবার দেখো, এটা অ্যাকচুয়ালি মেকানিক্সের অঙ্ক হয়ে যাচ্ছে, এটা মেকানিক্সের অঙ্ক হয়ে যাচ্ছে। তোমাদের ভেক্টরের অনেক জিনিস আছে যেগুলো তোমার মেকানিক্সের পেপারের সাথে ম্যাচ খাবে, সেইগুলো তোমাদেরকে এমন ভাবে পড়তে হবে যাতে ওটা তোমরা CC2 পেপারের জন্য তোমরা মানে তোমাদের পড়তে হবে, আবার ভেক্টরের জন্য পড়তে হবে, কিন্তু কিছু এরকম জিনিস কিন্তু আসবে। ঠিক আছে, দেখো এটা একটা মেকানিক্স টাইপের অঙ্ক। তোমাকে কি বলেছে, একটা ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল দিয়ে দিয়েছে যার মাস m। সেই ইকুয়েশনটা এইটা, m d2r dt2 ইকুয়ালস টু f অফ r, মানে ফাংশন অফ r, r ক্যাপ। তোমাকে দেখাতে বলেছে যে r ক্রস dr dt, r ক্রস dr dt এটা আমাকে একটা কনস্ট্যান্ট ভেক্টর দেবে। তো এইটা অ্যাকচুয়ালি একটু থিওরিটিক্যাল অঙ্ক। এইটা যদি দেয় তোমরা কিভাবে স্টার্ট করবে বলো তো? তোমরা এই যে টার্মটা আছে না, এটার সাথে তুমি আর ক্যাপ গুণ করো, বোথ সাইডে, লেফট সাইড রাইট সাইড, বোথ সাইডে এই টার্মটার সাথে আর ক্যাপ গুণ করো, করলে এটা আমরা এই জিনিসটা প্রুফ করতে পারবো। চলো দেখা যাক। কোশ্চেনটা দেখলে তো তোমরা? চলো, তোমাকে বলে দিয়েছে m, এইটা এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, m d2r dt2 equals to f of r, r ভেক্টর। আচ্ছা, তোমাদের একটা এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স বলে রাখি। এই জিনিসটা কি বলতো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার মাস ইনটু অ্যাক্সিলারেশন, মানে এটা আমার ফোর্সকে রিপ্রেজেন্ট করে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বুঝতে পারলে? আর এইটা f অফ r, ফাংশন অফ r, এটা আমার সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রক বলকে রিপ্রেজেন্ট করে। কেন্দ্রক বলের কথাটা মনে পড়ছে? হ্যাঁ স্যার বলেছেন। ওটার উপর এটা সেন্ট্রাল ফোর্সকে রিপ্রেজেন্ট করে। সেন্ট্রাল ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা অরিজিন বা মূল বিন্দুর দিকে সবসময় আইদার মূল বিন্দুর দিকে ডাইরেক্টেড হবে বা তার থেকে উল্টো দিকে ডাইরেক্টেড হবে। কিন্তু এই ফোর্সটা যত তোমার মানে মূল বিন্দু থেকে ডিস্টেন্স বাড়বে তত তোমার ফোর্সটা তার সাথে প্রপোর্শনাল হবে, মানে আর ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল হবে, ফাংশন অফ আর হবে। ঠিক আছে, মানে যত তোমার দূরত্ব বাড়বে তত তোমার ফোর্সটাও হয়তো বাড়বে বা কমবে, মানে এটা আর এর উপর নির্ভর করবে, মূল বিন্দু থেকে যে অরিজিন থেকে তার মানে সরি এই দূরত্বের উপর নির্ভর করবে, অরিজিন থেকে তার ডিস্টেন্সের উপর নির্ভর করবে। আর আর ক্যাপ টার্মটা দেওয়া রয়েছে, নর্মালি আর ক্যাপ রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার ফোর্সটা বাইরের দিকে, আর যদি এটা মাইনাস হতো তাহলে তোমাকে বুঝতে হবে এটা ভেতরের দিকে। যদি এই পার্টটা মাইনাস হয়ে যায়, যদি পজিটিভ হয় তাহলে বাইরের দিকে, মানে অরিজিনের থেকে দূরে যাচ্ছে, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে ভেতরের দিকে, মানে অরিজিনের দিকে আসছে, অরিজিনের দিকে আসছে। এটাকে সেন্ট্রাল ফোর্স বলে। ঠিক আছে, এবার তাহলে আমরা কি করব দেখো, সেন্ট্রাল ফোর্স যখন আছে, আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেন্ট্রাল ফোর্সটা যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সও সেন্ট্রাল ফোর্সের গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে সেটাও আমার সেন্ট্রাল ফোর্সেরই একটা মানে টাইপ। কারণ কি, এটা আমার আর এর উপর নির্ভর করে, gmm/r², মানে এটা আর এর উপর নির্ভর করছে ইনটু আর ক্যাপ, অ্যাকচুয়ালি আর কিউব ইনটু আর ক্যাপ হয়। আর এর উপর যেহেতু নির্ভর করছে তাই জন্য এটাকেও আমি কি বলবো, একটা সেন্ট্রাল ফোর্স বলবো, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা। তাহলে এবার দেখো, যদি আমার এই ফর্মুলাটা দেওয়া রয়েছে, আমি এটার সাথে আমি বোথ সাইডে আর দিয়ে ক্রস করি, এই ফর্মুলাটার বোথ সাইডে যদি আমি আর দিয়ে ক্রস করি তাহলে কি হবে, আর ক্রস m d2r dt2 equals to r cross f of r, r cap। আচ্ছা এবার দেখো, আর এই আর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, আর ক্যাপের দিকে কিনা? আর ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি কিনা, আর আর ইন্টু আর ক্যাপ ক্রস এফ অফ আর ইন্টু আর ক্যাপ লেখা যেতে পারে। দেখো দুখানা আর ক্যাপ একই দিকে হয়ে গেছে, আর ক্যাপ ক্রস আর ক্যাপ কি হবে এই পার্টটা? আই ক্যাপ ক্রস আই ক্যাপ কি হয়?
0 0 হয়। আর ক্যাপটা কি? আর ক্যাপটা হচ্ছে কিন্তু ইউনিট ভেক্টর, কোন বরাবর? এই ফোর্সের দিকে, বা আর ভেক্টর, যে পজিশন ভেক্টরের দিকে যে ইউনিট ভেক্টর সেটা কি আমরা আর ক্যাপ বলি নরমালি। তো এই পার্টটা আমার 0 হয়ে গেল কিনা, যেহেতু দুখানা আর ক্যাপ ক্রস হচ্ছে। আর শুধু আর শুধু এফ আরটা তো আমার স্কেলারটা, তাহলে আমার এটাকে আমি এইভাবেও লিখতে পারি, আর ইন্টু এফ অফ আর, কথার কথা বলছি, সেটার সাথে ইন্টু হবে আর ক্যাপ ক্রস আর ক্যাপ, দ্যাট ইজ 0। আমার রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে গেল। আচ্ছা, যদি রাইট হ্যান্ড সাইডটা 0 হয়, তুমি এই এমটা তো কনস্ট্যান্ট, এটা স্কেলার টার্ম, এটাকেও তুমি রাইট হ্যান্ড 0 মানে সরিয়ে দিতে পারো। তাহলে তুমি এই জিনিসটা পাচ্ছ কি পাচ্ছ না, দেখো, আর ক্রস d2r dt2 ইকুয়ালস টু 0 লিখতে পারি। এবার তুমি ঠিক আগের অঙ্কটা মনে করো, এই জিনিসটাকে আমি লিখতে পারি ddt অফ r ক্রস dr সেই জিনিসটা 0 হচ্ছে। এবার এই পুরো জিনিসটার টাইম ডেরিভেটিভ 0 হওয়া মানে কি? ভেতরের যে পার্টটা সেটা কনস্ট্যান্ট, তবেই তো আমার তার ডেরিভেটিভ 0 হবে। তার মানে r ক্রস dr dt এই জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ টাইম, কনস্ট্যান্ট ইন টাইম। বা তুমি এটাকে কনস্ট্যান্ট ভেক্টরও বলতে পারো, কারণ r ক্রস dr dt এটা আমাকে একটা ভেক্টর টার্মই দেবে, তো এটাকে তুমি একটা কনস্ট্যান্ট ভেক্টর বলতে পারো, ভেক্টর কনস্ট্যান্ট ইন টাইম। ঠিক আছে, তো এটাই আমার প্রুফ করতে চেয়েছিল, r ক্রস dr dt কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলেছে সেটা এটাই জাস্ট, যে তোমার যদি খেয়াল করে দেখো, এইখানে আমি বললাম এই ব্যাপারটা, যে যদি তোমার এফআরটা পজিটিভ হয় তাহলে তোমার সেন্ট্রাল ফোর্সটা কোন দিকে ডাইরেক্টেড? আউটওয়ার্ড, মানে অরিজিনের থেকে বাইরের দিকে, অরিজিনের থেকে দূরে যাচ্ছে। আর যদি নেগেটিভ হয় তাহলে ইনওয়ার্ড, মানে অরিজিনের দিকে আসছে, অরিজিনের দিকে আসছে। নরমালি ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে সেটা, বাকি এগুলো কোন দিকে হয়, বাইরের দিকে না ভেতরের দিকে? গ্র্যাভিটির ফোর্স ভেতরের দিকে, তার মানে ওক্ষেত্রে এফআরটা নেগেটিভ হয়। খেয়াল করে দেখো তাই হয় কি। এবার যদি তুমি দুখানা চার্জের কথা ভাবো, দুটো পজিটিভ চার্জ, তাদের ক্ষেত্রেও তো বলটা কেন্দ্রক বলই হচ্ছে, সেন্ট্রাল ফোর্সই হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি হবে? দুটো পজিটিভ চার্জ আছে, সেক্ষেত্রে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, প্লাস হবে বাইরের দিকে, দুটো পজিটিভ চার্জ বাইরের দিকে। বুঝতে পারলে? অরিজিনে তুমি যদি একটা প্লাস কিউ রাখো, অরিজিনে তুমি যদি একটা প্লাস কিউ রাখো, আর এখানটাও তুমি একটা প্লাস কিউ রাখো, সেই প্লাস কিউটা কোন দিকে থাকবে? বাইরের দিকে যাবে তো, তার মানে ফোর্সটা বাইরের দিকে কাজ করছে, অরিজিনের থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে এফ, এই যে এফ আর গ্রেটার দেন 0, এটা আমার রিপালসিভ ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, আর এফ আর লেস দেন 0 আমার অ্যাট্রাকটিভ ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলে? রিপালসিভ অ্যাট্রাকটিভ, এটা তোমাদের এইখানটায় করা রয়েছে, তোমরা দেখে নিও পরে। এই যে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা এখানে লেখা রয়েছে, যে রিপালসিভ ইন নেচার, এফ আর গ্রেটার দেন 0, এটা রিপালসিভ ইন নেচার। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে লিখতে হবে যদি পরীক্ষায় আসে। আর এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু মার্ক করা আছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? এটা বুঝতে পারলে? আশা করি কোনো অসুবিধা নেই কারোর। ঠিক আছে, পরেরটায় গেলাম। এবার আসছি আমরা, দেখো নর্মাল ইন্টিগ্রেশনের কেসগুলো হয়ে গেছে, এবার আসছে লাইন ইন্টিগ্রাল, আসল জিনিস লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রালের তোমাদের ব্যাপারে আগে কটা আইডিয়া দিয়ে দিই। লাইন ইন্টিগ্রাল কাকে বোঝায় সবার আগে দেখো। তুমি দেখো তোমার একটা পাথ রয়েছে, এবার এতক্ষণে আমরা কিন্তু ধরো ভেক্টর, যেমন ধরো আমরা ভেলোসিটিকে দেখলাম অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেট করলে পাবো, কিন্তু অ্যাক্সিলারেশনকে কার রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করছি? টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তার মানে একটা স্কেলার ফাংশনের রেসপেক্টে ইন্টিগ্রেট করছি। কিন্তু লাইন ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি ভেক্টরের সাথে তুমি একটা ভেক্টর ফাংশনকে ইন্টিগ্রেট করছো।
লাইন ইন্টিগ্রালে কি হচ্ছে, তুমি একটা ভেক্টরের সাথে একটা ভেক্টর ফাংশনকে ইন্টিগ্রেট করছো। সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে, ধরো একটা পাথ রয়েছে পি কিউ থেকে তুমি একটা কোনো পার্টিকেলকে পি থেকে কিউতে এই পাথটা হয়ে নিয়ে গেলে। এবার তুমি যদি পার্টিকেলের পি কিউ এর ভেলোসিটি দেখো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, প্রত্যেক মোমেন্টে বেগ, তাহলে দেখবে বেগটা প্রতি সময় আলাদা আলাদা। এই পয়েন্টে ভেলোসিটিটা এই দিক বরাবর আছে, কিন্তু যখন এই পয়েন্টে যাবে তোমার ভেলোসিটি ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এই দিকে আছে। আবার যখন তুমি এখানে আসবে ভেলোসিটি ডাইরেকশনটা এই দিকে আসছে। তার মানে খেয়াল করে দেখো, ভেলোসিটিটা কিন্তু প্রত্যেক পয়েন্টের তার ডাইরেকশন কিন্তু আলাদা। যদি তুমি ফোর্স দেখতে চাও, একইভাবে একটা ভেক্টরকে আঁকো ফোর্স, তারও ডাইরেকশন তুমি দেখবে প্রতি পয়েন্টে আলাদা। ঠিক আছে, এই জায়গাটা আশা করছি বুঝতে পারলে। তাহলে ইন্টিগ্রেশনটা তুমি করবে কি করে? ধরো এই পি কিউ পয়েন্ট রয়েছে, পি থেকে কিউ এর মধ্যে যে এত মানে ব্যাকাটারা পাথ রয়েছে, তার মধ্যে তুমি একটা ছোট্ট অংশ ধরলে এবি, এমন একটা ছোট্ট অংশ ধরলে যে বরাবর আমার প্রায় এবি বরাবর আমার পাথটা প্রায় স্ট্রেট লাইন, খুবই ছোট, আর এই এবিটা অলমোস্ট স্ট্রেট লাইন, আর এই বরাবর আমার কথার কথা ভেলোসিটি ডাইরেকশন ভি। তাহলে ভেলোসিটি ডাইরেকশন ইন দ্য ডাইরেকশন অফ এবি সেটা কি হবে? তুমি ধরে নিচ্ছ এই এবি যেটা আছে সেইটা হচ্ছে আমার, তার লেন্থ হচ্ছে ডিআর। এবি যেটা আছে তার লেন্থ হচ্ছে ডিআর, আর যেহেতু একটা ভেক্টর তাই জন্য তুমি একটা ভেক্টর সাইন দিচ্ছ, এ থেকে বিতে যাচ্ছ, দেখো ঠিক আছে। তো এবি যেটা আছে সেটা ডাইরেকশন হচ্ছে ডিআর, মানে তার লেন্থ হচ্ছে ডিআর ভেক্টর। তাহলে এবি বরাবর তোমার ভেলোসিটি কম্পোনেন্ট কি? তোমার যদি ভেলোসিটি এই এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, ভেলোসিটিটার সাথে আর এবি ডাইরেকশনের সাথে তোমার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে তোমার এই লাইন ইন্টিগ্রালটা হয়ে যাবে ভেলোসিটি, বা এক কাজ করি এখানটা ভেক্টর সাইনটা দেব না, এর কম্পোনেন্টটা কি হবে? ভি ডিআর কস থিটা, ভি ডিআর কস থিটা, মানে এবি বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট ভি এবি, component of velocity in the direction of AB, that is v dr cos theta। AB লেন্থ হচ্ছে dr। তাহলে এটাকে আমি আবার লিখতে পারি কি পারি না? সরি, একটা ভুল, ইন্টিগ্রেশনটা এখন দেব না। এই AB অংশে AB এই টুকরোটার দিকে ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে v dr cos theta। তাহলে এটাকে আমি ভেক্টর ফর্মে লিখতে পারি v dot dr। তাহলে এবার যদি আমি তাহলে দেখো এই ছোট্ট অংশটার মধ্যে ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে ভি ডট ডিআর। এবার আমি ধরতে পারি পুরো ব্যাকাটারা পার্টটা এরকম অনেকগুলো ছোট ছোট এবি দিয়ে তৈরি, অনেকগুলো এরকম ছোট ছোট এবি দিয়ে তৈরি। তাহলে সবারটা যদি আমি মানে যোগ করে দিতে পারি, তাহলেই আমি ভেলোসিটি এই পি কিউ বরাবর কিভাবে চেঞ্জ করছে আমি সেটা পেয়ে যাব। তার মানে আমি পুরোটা বার করার জন্য আমি কি করব? ইন্টিগ্রেশন করব ফ্রম পি টু কিউ, ইন্টিগ্রেশন ফ্রম পি টু কিউ ভি ডট ডিআর। এটাতে আমি ভেলোসিটি চেঞ্জ অ্যালং পি কিউ, মানে পুরো পাথ পি থেকে কিউতে যেতে গিয়ে আমার ভেলোসিটি কিভাবে চেঞ্জ করছে সেটা মোটামুটি আমরা বুঝতে পারবো। এই জিনিসটাকেই বলা হয় লাইন ইন্টিগ্রাল। খেয়াল করে দেখো, লাইন ইন্টিগ্রাল of v vector along path pq, তো তোমাকে এই জিনিসটা দিতে পারে লাইন ইন্টিগ্রাল অফ এ ভেক্টর। এবার ভেক্টরটা যা কিছু হতে পারে, তোমার ভেলোসিটি হতে পারে, ফোর্স হতে পারে, যা হোক কিছু হতে পারে। বুঝতে পারলে তো কেসটা কি? সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে ওয়ার্কের এক্সাম্পল। ওয়ার্ক ডান যেটা কার্য, সেটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। এতদিন তো আমরা এফ ডট এস পড়েছিলাম ছোটবেলায়, এখন সেই জিনিসটা আমার হয়ে যাবে লাইন ইন্টিগ্রাল অফ এফ ডট ডিআর। বুঝতে পারলে? এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডানটা এবার আমাদের হয়ে গেল
লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর। যদি তুমি এই পি কিউ তুমি ফোর্সটা যদি জানো যে কোন পয়েন্টে ফোর্সটা কিরাম ছিল, তাহলে তোমার এই পি থেকে কিউতে যেতে গিয়ে কত ওয়ার্ক ডান করতে হয়েছে সেটা তুমি এই ফর্মুলা থেকে বার করতে পারবে। বুঝতে পারলে তো? আর একটা কেস আছে, যদি আমার পাথটা ক্লোজড পাথ, মানে তুমি ধরো স্টার্ট করেছো এ পয়েন্ট থেকে, এ থেকে বিতে গেছো কোনো একটা পাথ ধরে, বি থেকে আবার এতে ফিরে এসেছো, স্যার পাথটা ক্লোজ। হ্যাঁ বলো। এটা ওই অ্যাম্পিয়ারের বদ্ধপথ সমাকলনের ওইটা অনেকটা তার মতো। অ্যাম্পিয়ারেও এই জিনিসগুলো লাগবে যখন তোমরা ওই পড়বে এরপর, মানে তোমাদের আছে ওটা সেকেন্ড সেমিস্টারে, তখন দেখবে এইসব ইন্টিগ্রেশন, এই লাইন ইন্টিগ্রাল এইগুলোই আসছে। এরকম একটা পাথে যখন তুমি ক্লোজ পাথে গেলে, এই ক্লোজ পাথ বরাবর তুমি যদি কোনো ইন্টিগ্রেশন করো, তোমাকে ইন্টিগ্রেশনটা এইভাবে দেখাতে হবে। এটা একটা ভেতরে গোল এইভাবে লিখে দিতে হবে, একটা এঁকে দিতে হবে। এটা রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজ পাথ। বা লাইন ইন্টিগ্রাল ওভার এ ক্লোজ পাথ। তার মানে তোমাকে যদি ক্লোজ পাথে ওয়ার্ক ডান বার করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, ডাব্লিউ ক্লোজড সেটা ইকুয়ালস টু এইভাবে তোমাকে এটা ভাবে ইন্টিগ্রেশনটা দিয়ে এফ ডট ডিআর লিখতে হবে। ঠিক আছে? তো খেয়াল রাখবে যে ক্লোজ পাথ বা ক্লোজ লুপ বোঝাতে গেলে, ক্লোজ পাথ বা ক্লোজ লুপও বলতে পারে, ক্লোজ পাথ বা ক্লোজ লুপ বোঝাতে গেলে তোমাকে এই ইন্টিগ্রেশনের ভেতরে এরকম একটা গোল চিহ্ন দিতে হবে, মানে এটা ক্লোজ পাথকে বোঝাচ্ছে, তুমি যেখানে স্টার্ট করেছো সেই পয়েন্টে ফিরে এসেছে। ঠিক আছে? বলো। বলছি এভাবে তো স্যার ওয়ার্ক ডানই তো হবে না, জিরো তো ওয়ার্ক ডান। এটা তো এটাই তো একটা পরে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হবে যে ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর 0। অবভিয়াসলি এটা সব সময় হয় না, এটা স্পেশাল কেসে হয়, যেগুলোকে বলা হয় কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আসবে। নতুন নতুন এরকম ব্যাপার শিখবে, আর সংরক্ষী বল এগুলো আসবে আস্তে আস্তে। আমরা জানো ওয়ার্ক ডানে আমরা পড়েছি না ছোটবেলায়, যে ওয়ার্ক ডানে কোনো কার্য হয় না, সেটা কখন হয় বলতো, যখন ফোর্সটা, যখন যে বলটা আছে সেটা সংরক্ষী বল হয়। কিন্তু যদি ফ্রিকশনাল ফোর্স থাকে তখন কিন্তু কাজ হচ্ছে, খেয়াল রাখবে। যখন ফ্রিকশন ফোর্স থাকে তখন কিন্তু কাজ হয়, কিন্তু যদি ফ্রিকশন ফোর্স না থাকে, সংরক্ষী বল থাকে, যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স, তো গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে যখন তুমি কোনো কাজ করছো, সেটা পাথের উপর নির্ভর করবে না। তখন তুমি যদি একটা গোল পথে যাও এগেইনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স অনলি, সেক্ষেত্রে কিন্তু তোমার ওয়ার্ক ডান 0 হবে। এগুলো আসবে, আরো এইসব জিনিস তোমাদের আস্তে আস্তে আসবে। ঠিক আছে? আচ্ছা, এই অবধি বুঝতে পারলে লাইন ইন্টিগ্রালের এই অবধি আশা করছি বুঝতে পেরেছো যে লাইন ইন্টিগ্রাল কি সেটা বুঝতে পেরেছো। লাইন ইন্টিগ্রালটা কি বুঝতে পেরেছো তো কি জিনিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার অঙ্ক কিভাবে করতে হবে সেটা চলো দেখা যাক লাইন ইন্টিগ্রালের উপর। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, লাইন ইন্টিগ্রালে আমরা দেখো ডিআর আমাদের বার করতে হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস বুঝেছি যে লাইন ইন্টিগ্রালে আমাদের এই ডিআরটা লাগছে। ডিআর জিনিসটা কি বলতো? ডিআরটা হচ্ছে আইডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড। আইডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড। আমাদের কি হবে, আমাদের একটা পাথ দিয়ে দেবে, যার মানে একটা ইকুয়েশন দিয়ে দেবে, পাথ আমাদের বলা থাকবে, যেমন ধরো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সে এরকম আমাকে একটা পাথ দিয়ে দেবে, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এরকম হয়। বলবে এই পাথ বরাবর একটা ভেক্টরের লাইন ইন্টিগ্রাল বার করো। ধরো ভেক্টরটা দিয়ে দিল a ভেক্টর ইকুয়ালস টু কত দেওয়া যায়, কথার কথা বলছি, 2x i ক্যাপ প্লাস x by j ক্যাপ সে।
এরকম একটা ভেক্টর দিয়ে দিল 2x i cap plus xy j cap, এরকম একটা ভেক্টর দিয়ে দিল, বললো আমাকে এই পাথটা দিয়ে দিয়েছে y equals to x square, এই পাথ বরাবর তোমার এই ভেক্টরের লাইন ইন্টিগ্রাল বার করো। তো তোমাকে কি করতে হবে বলো তো, নর্মাল কেস a ডট dr লিখতে হবে, a ডট dr নিতে হবে। এটা তো এবার দেখো এখানে তোমাদের মেন আইডিয়াটা হচ্ছে তোমাকে আইদার তুমি x এর রেসপেক্টে y কে লেখো বা y এর রেসপেক্টে x এ লেখো, বা তুমি একটা প্যারামেট্রিক ফর্মে সবাইকে নিয়ে চলে যাও। যেমন তুমি দুটো কাজ করতে পারো, সবার আগে তুমি দেখো এখানটায় y আছে তো y ইকুয়ালস টু x স্কয়ার, তো তুমি এক কাজ করো y কে তুমি x এর রেসপেক্টে লেখো, তাহলে তোমার এটা কি হয়ে যাচ্ছে দেখো, এটা এই পাথ বরাবর, কারণ এই পুরো পাথ বরাবর তোমার y ইকুয়ালস টু x স্কয়ার, এই পুরো পাথটা বরাবর খেয়াল করো y ইকুয়ালস টু x স্কয়ার, তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারবে 2x i ক্যাপ, খেয়াল করে দেখো 2x i ক্যাপ প্লাস x কিউব j ক্যাপ লিখতে পারবে কি পারবে না? y এর জায়গায় x স্কয়ার বসিয়ে দিচ্ছ, হবে তো? আর কি এবার তোমার dr টা লাগবে, dr টা কি, dr হচ্ছে i dx plus j dy, i dx plus j dy, i dx plus j dy, dx টা কি হবে, dx টা তোমার dx ই থাকবে, dy টাকে তুমি কি লিখতে পারো, যদি y আমার x স্কয়ার হয় তাহলে তুমি খেয়াল করে দেখো তুমি লিখতে পারো dy যেটা সেটা আমার হবে 2x dx, 2x dx, 2x dx, ঠিক কি না? হ্যাঁ 2x dx। তো এবার আমি কি করব, তাহলে i dx রাখবো প্লাস j 2x dx, এবার তুমি a ডট dr করো, তুমি দেখো তুমি কি পাচ্ছ 2x এর সাথে তোমার দেখো এইটার সাথে এইটা গুণ হবে, কারণ ডট হচ্ছে, ডট প্রোডাক্ট হচ্ছে, মানে i এর সাথে i পার্টটা গুণ হবে, j এর সাথে j এর পার্টটা গুণ হবে, ঠিক কি না? তাহলে একটা হবে 2x dx হবে একটা, প্লাস পরের পার্টটা কি হয়ে যাবে, এইটার সাথে তোমার এই টার্মটা গুণ হবে, j এর সাথে j, দ্যাট ইজ 2x টু দি পাওয়ার 4 dx। ব্যাস, এবার তুমি নরমাল ইন্টিগ্রেট করো, পেয়ে যাবে x স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 5/5। এইটা একটা পদ্ধতি আছে, তুমি বার করতে পারো। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেটা আছে কি প্যারামেট্রিক ফর্ম বলে। প্যারামেট্রিক ফর্ম সেটা হচ্ছে কি, তোমাকে বলে দিয়েছে, তোমাকে মানে পাথটা বলে দিয়েছে y ইকুয়ালস টু x স্কয়ার, তুমি কি করো লেট x ইকুয়ালস টু t ধরে নাও, মানে x আর y কে তুমি একটা অন্য ভ্যারিয়েবলের রেসপেক্টে লিখছো, t ধরতে পারো, থিটা ধরতে পারো, যা ইচ্ছে তাই ধরতে পারো, x ইকুয়ালস টু t ধরে নাও, তাহলে y কি হয়ে যাবে, y ইকুয়ালস টু t স্কয়ার হয়ে যাবে। তাহলে dx টা কি হচ্ছে, dx হচ্ছে dt, আর y টা কি হয়ে যাবে, y টা হয়ে যাবে dy হয়ে যাবে 2t dt। এবার তুমি এই যে ভ্যালুগুলো তুমি এর জায়গায় বসাও, এর মধ্যে xy এর জায়গায় এই ভ্যালুটা বসাও, আর dx আর dy এর জায়গায় এই dt এর টার্মগুলো বসাও, করিয়ে করো, ক্যালকুলেট করো, তুমি ঠিক এই জিনিসটাই পাবে। তোমার t এর ফর্মে বেরোবে t স্কয়ার প্লাস 2t টু দি পাওয়ার 5/5 প্লাস c, এরকম ফর্ম বেরোবে। স্যার t এর জায়গায় তুমি x বসিয়ে দাও। হ্যাঁ বলো। বলছি যে এই x স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 5/5 এরপর i j এগুলো বসবে না? না, কেন বসবে না বলো, দেখো ডট প্রোডাক্ট হচ্ছে, ডট প্রোডাক্ট হলে আমার কি ভেক্টর থাকে না স্কেলার, স্কেলার হয়ে যায়, তো এটা আমার স্কেলার হবে না, অ্যানসারটা ফাইনাল। ঠিক আছে, এই জায়গাগুলো খেয়াল রাখবে কিন্তু। ক্রস প্রোডাক্ট হলে আমি ভেক্টর পাই, তাহলে মানে আমার রেজাল্টে i j কে থাকবে, এগুলো আমাদেরও বলা, তো সত্যি কথা বলতে গেলে। আর যখন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমার ফাইনাল রেজাল্টটা ভেক্টর স্কেলার হবে, তার মানে কোনো i j কে টার্ম থাকবে না। ঠিক আছে তো, চলো তাহলে এবার
যিনি কিভাবে করতে হবে সেটা বুঝতে পারলে আশা করি। চলো এবার কি অঙ্কগুলো দেখা যাক, যে অঙ্কগুলো দেওয়া আছে। ফার্স্ট অঙ্কটা দেখো, এর একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, এর একটা এ ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে a equals to 3x square plus 6y I cap minus 14 yz j cap plus 20x z square k cap। তোমাকে এই দেখো ক্লোজ ইন্টিগ্রাল ওভার c, মানে c পাথ বরাবর, cটা এখানে পাথটাকে রিপ্রেজেন্ট করছে, এই যে cটা আমার পাথটাকে রিপ্রেজেন্ট করছে, এরকম ভাবে মানে ইন্টিগ্রেশনের নিচে লেখা থাকবে cটা। a ডট dr বার করতে হচ্ছে ফ্রম পয়েন্ট 0 0 0 to 1 1 1 along the path x equal to t, y equal to t square, z equals to t cube। তার মানে খেয়াল করে এটা ওর নিজে থেকেই প্যারামেট্রিক ফর্মে দিয়ে রেখেছে, ঠিক কি না? নিজে থেকেই প্যারামেট্রিক ফর্মে ওরা দিয়ে রেখেছে পাথটাকে। আমি একটু আগে বললাম না যে তোমাকে যদি y equals to x square পাথটা দেওয়া থাকে, কথার কথা, তুমি কি করতে পারো, x কে t ধরো, x equals to t হবে আর y equals to t square হয়ে যাবে। এইভাবে তুমি প্যারামেট্রিক ফর্মে তুমি এই পাথটাকে লিখতে পারো, ঠিক কি না? তার মানে এইটা দেখো আমাকে যে দিয়ে দিয়েছে, এটা আমার একটা পাথের একটা লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে ইন প্যারামেট্রিক ফর্ম। কারণ x y z তিনটে একটাই ভ্যারিয়েবলের, সেম ভ্যারিয়েবলের ফাংশন হচ্ছে, তার মানে আমি একটা, এটা আমার একটা ইকুয়েশন অফ লাইন ইন প্যারামেট্রিক ফর্ম, ইকুয়েশন অফ আ লাইন বা কার্ভ বলবো, অফ আ কার্ভ ইন প্যারামেট্রিক ফর্ম। লাইন তো আর এখন বলা ঠিক হবে না, কার্ভ বলতে হবে ইন প্যারামেট্রিক ফর্ম, ঠিক আছে? তো কি করতে হবে আন্দাজ করো, x এর জায়গায় তুমি কি বসাবে, t বসাবে, y এর জায়গায় কি বসাবে, t স্কয়ার বসাবে, z এর জায়গায় কি বসাবে, t কিউব বসাবে। আর dx dy dz কি হবে, dx dy dz কি হবে, dx টা কি হবে, dt, dy টা dt, 2t dt, 2t dt। y কত আছে খেয়াল করো, t স্কয়ার আছে, তাহলে dy টা 2t dt হবে, তাহলে z টা obviously 3t স্কয়ার dt। ঠিক আছে, এবার এখানটা আরেকটা মজার জিনিস দেখো, পাথের এই ইয়েটা দেখো, পয়েন্টস গুলো দেখো, 0 0 0 থেকে 1 1 1। তুমি এখানে একটা জিনিস কি দেখো, t এর জায়গায় তুমি যদি 0 বসাও, তাহলে তোমার x y z তিনটেই 0 বসবে এই ফর্মুলায় ফেলো। আর এখানে t এর জায়গায় তুমি যদি 1 বসাও, তুমি x y z তিনটেই কিন্তু 1 1 1 বেরোবে। তার মানে তোমার ইন্টিগ্রেশনের লিমিট, তুমি যখন t এর ফর্মে নিয়ে গেছো সম্পূর্ণ জিনিসটাকে, তোমার ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 to 1। বুঝা গেল তো? চলো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের লাইন ইন্টিগ্রালকে শেখায় কিভাবে করতে হবে। তো এই অঙ্কটা আমরা করব, চলো দেখা যাক তাহলে। তোমরাও পারলে আমার সাথে লিখতে থাকো, কোনো একটা খাতা বা যদি কিছুতে লেখো। a ইকুয়ালস টু কি আছে দেখে নি একবার, এই হচ্ছে 3x স্কয়ার প্লাস 6y, 3x স্কয়ার প্লাস 6y, এটা পুরোটার সাথে i ক্যাপ, তারপরে মাইনাস 14yz, মাইনাস 14yz j ক্যাপ, লাস্ট টার্মটা হচ্ছে প্লাস 20xy xz, প্লাস 20xz k ক্যাপ। আচ্ছা, আমাকে কি বলে দিয়েছে, x y z এর ভ্যালু বলে দিয়েছে, x হচ্ছে t, y হচ্ছে t স্কয়ার, সরি x হচ্ছে t, y হচ্ছে t স্কয়ার, আর z হচ্ছে t কিউব। x হচ্ছে t, y হচ্ছে t স্কয়ার, z হচ্ছে t কিউব। z হচ্ছে t কিউব, তাই তো? হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি আমি বলতে পারবো যে dx হবে আমার dt, dy টা হয়ে যাবে আমার 2t dt, আর z টা dz টা হয়ে যাবে আমার z কিউব t 3t স্কয়ার dt। তাহলে এবার আমি কি করব, a ডট dr করব, তাহলে ইন্টিগ্রেশন a ডট dr।
এটাকে আমি কি করব, টি এর ফর্মে নিয়ে যাব। টি এর ফর্মে যদি নিয়ে যাই তাহলে কি হচ্ছে চলো দেখা যাক। আচ্ছা তার আগে একটা কাজ করি, ভেঙে নিই সবগুলোকে। আইএস, এই আই এর টার্মের সাথে আমার কি গুণ হবে, ডিএক্স এর টার্মটা দ্যাট ইজ ডিটি গুণ হবে, ঠিক কি না? বা এক কাজ করি, ভেঙে নিই আগে। 3x স্কোয়ার প্লাস 6y ডিএক্স। দেখো এখানে যেহেতু ডট হচ্ছে তাই আই জে কে কিছু থাকবে না, ইন্টিগ্রেশন, তারপরে কি হবে মাইনাস, আচ্ছা এটা প্লাসটাকে মাইনাস করে দিই কারণ মাইনাস আছে তো, 14yz dz, সরি dy। হ্যাঁ বলো। হ্যালো শুনতে পাচ্ছ? ল্যাগ করছিল একটু, ঠিক হয়ে গেল, হয়ে গেছে। 20xz dz এইভাবে ভেঙে নিলাম। এবার আমি করব কি, এবার আমি xyz এর জায়গায় এই ভ্যালুগুলো আর dx dy dz এর জায়গায় এই ভ্যালুগুলো বসাবো। তো বসিয়ে কি পাচ্ছি চলো দেখা যাক। এবার ইন্টিগ্রেশনটা যখন করব তখন t এর ভ্যালু তো t ইকুয়ালস টু 1 কত আছে 0 টু t ইকুয়ালস টু 1। এবার ইন্টিগ্রেশনের লিমিটও চাইলে আমি বসিয়ে দিতে পারি কারণ সবগুলো টির ফর্মে নিয়ে যাচ্ছি। তাহলে x এর জায়গায় t বসছে, তাহলে কত হচ্ছে দেখো 3t স্কয়ার প্লাস 6y এর জায়গায় কত আছে, y এর জায়গায় t স্কয়ার হচ্ছে তখন প্লাস 6t স্কয়ার, dx কত হবে dt মাইনাস 1 to 2 1 সরি 0 to 1 14 ইনটু y টা কত আছে, y টা হচ্ছে আমার t স্কয়ার আর z টা হচ্ছে t কিউব, তার মানে t টু দি পাওয়ার 5, t টু দি পাওয়ার 5 dy টা কত হবে ইনটু 2t dt প্লাস 0 to 1 20 x টা কত আছে t আর z টা কত আছে t কিউব 20, তার মানে t টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর dz টা কত হচ্ছে 3t স্কয়ার dt। ঠিক আছে, করো এবার অঙ্কটা কত হচ্ছে দেখা যাক। ইন্টিগ্রেট করলে আমার এটা হয়ে যাবে t কিউব বাই 3 আর 3টা কেটে যাবে, সরি t কিউব 3 ইন্টু t কিউব বাই 3 মানে t কিউব পাবো প্লাস 2t প্লাস এখানে কত পাবো 2t স্কয়ার পাবো, সরি 2t কিউব পাবো, মাইনাস এখানটায় কি হচ্ছে দেখো কত হচ্ছে t টু দি পাওয়ার 6 আর 14 ইনটু 2 28, তার মানে 28 6, তার মানে 28 t টু দি পাওয়ার 7 বাই 7, মানে কেটে কুটে 4 হয়ে যাবে, প্লাস এখানটায় দেখো কত হচ্ছে 3 ইনটু 6 দ্যাট 3 ইনটু 20 দ্যাট ইজ 60, আর কত আছে t টু দি পাওয়ার 4 ইনটু t টু দি পাওয়ার 4 ইনটু t টু দি পাওয়ার 2 দ্যাট ইজ t টু দি পাওয়ার 6, তাই তো? তাহলে এখানটা আমার হয়ে যাচ্ছে t টু দি পাওয়ার 6 তো 7 বাই 7, তাই তো? কিছু ভুল করছি না তো? দেখো তো একটুখানি, এটা 4 হবে তো? এই পুরো জিনিসটা 0 থেকে 1 এর জন্য। এবার ক্যালকুলেট করলে এবার দেখো 0, এবার এখানে মজার ব্যাপার হচ্ছে 0 বসালে সবগুলো 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধু 1 এর টার্মটাই থাকবে। স্যার বলছি প্রথমটা 3t কিউব হবে না? 3 প্রথমটা 3t কিউব বাই 3 হবে না? ও হ্যাঁ, পুরো দুটো মিলিয়ে ইয়েস, হ্যাঁ তাই হবে, 3t কিউব দুটো মিলিয়ে তাই হচ্ছে, ঠিকই আছে। তো এই দুটো মিলিয়ে 3t কিউব হয়ে যাবে। তাহলে 1 বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ? তুমি 3 পাচ্ছ এখানে, প্লাস মাইনাস আচ্ছা 4, আর এখানটায় প্লাস 60/7 মোস্ট প্রবাবলি, এটা সম্ভবত বেরোবে বা ক্যালকুলেট করলে পেয়ে যাবে। এক মিনিট একবার দেখে নি, কিছু ভুল করছি না তো? স্যার আমার মনে হয় টোটালটা ভুল আছে, দেখছি xj স্কয়ার ছিল, কোনটা বলো তো? এই ভেক্টরের মানটা। হ্যাঁ সরি, তাই ভাবছি।
জেড স্কোয়ার ছিল, রাইট। এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হয়ে গেলে আমার এখানটা একটা স্কোয়ার থাকছে, তার মানে জেড স্কোয়ারের ফলে, তাই ভাবছি এখানে এত বাজে টার্ম আসবে না, স্কোয়ার হলে আমার এটা কি হয়ে যাচ্ছে, 6 হচ্ছে, 6 ইন্টু মানে 7, এখানটা 7 হয়ে যাবে, 7 এখানে 7 হচ্ছে, তার মানে এখানটায় আমার 9 হয়ে যাচ্ছে, আর 7 এর পর থেকে 8 9, তার মানে এখানে 10 আসবে, 10/10 that is 6। এবার জিনিসটা ঠিক হচ্ছে, 6 ক্যালকুলেট করলে তোমার বেরোচ্ছে হচ্ছে 5, 6 - 4 2, 2 + 3 5, ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে এটা ছিল সিম্পল কেস প্যারামেট্রিক ফর্ম দিয়ে, ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার হয়েছে তোমাদের এটা? আচ্ছা, হ্যাঁ এবার পয়েন্ট 2টা, এটাই মজা আছে, পয়েন্ট 2টা একটু অন্য টাইপের অঙ্ক, পার্ট বিটা বলছে সেম জিনিস, এই এটাকেই বার করতে বলেছে, তুমি 0 0 0 থেকে 1 1 1 এ যাচ্ছ, কিন্তু তুমি নর্মাল যাচ্ছ না, তুমি আলাদা আলাদা পাথ চেঞ্জ করতে করতে যাচ্ছ। প্রথমে তুমি 0 0 0 থেকে 1 0 0 তে গেলে, তারপর 1 0 0 থেকে তুমি 1 1 0 তে গেলে, তারপর 1 1 0 থেকে 1 1 1 এ গেলে। তো তুমি যদি আন্দাজ করো কিরম ভাবে তোমার মোশনটা হলো, তোমায় দেখো এরকম তুমি গেছো, তুমি এইটা আমার অরিজিন, এটা হচ্ছে আমার কথার কথা 3 ডাইমেনশনে 0 0 0, এখান থেকে তুমি গেছো 0, তো ধরো এটা আমার এক্স অ্যাক্সিস, তুমি 1 0 0 তে গেছো, তার মানে এই লাইন বরাবর গেছো, তারপর তুমি y অ্যাক্সিসে x টাতে 1, y তেও 1 1 1 1, মানে এরকম জায়গায় গেছো, 1 1 0 তে গেছো, একটু সরে গেছে, এই পয়েন্টটায় গেছো এই লাইনে করে। তারপর এবার 3 ডাইমেনশনে যদি তোমাকে এর জন্য জেড অ্যাক্সিস ধরতে হবে, ধরো এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে তুমি এবার 3 ডাইমেনশনে তুমি এবার জেড অ্যাক্সিসের সামওয়্যার এখানটায় 1 1 1 এ গেছো, মানে উপরে উঠেছো আর কি হিসাব মতো, ঠিক আছে, মানে এইভাবে তুমি গেছো আর কি পাথটা। তো এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে একটুখানি অঙ্কটা একটু অন্যভাবে করতে হবে, খুবই সিম্পল। যখন কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, যেমন এক্ষেত্রে দেখো তুমি 0 0 0 থেকে 1 1 1 এ গেছো, মানে তোমার দেখো y বরাবর আর z বরাবর কোনো চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ, তার মানে তুমি কি ধরবে, চোখ বন্ধ করে dy = 0 আর dz = 0, বুঝতে পারলে? 0 0 0 থেকে তুমি 1 0 0 তে গেছো, মানে একমাত্র x টা চেঞ্জ হচ্ছে, y আর z কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে dy 0 dz 0। সিমিলারলি তখন তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছ, তখন তুমি দেখো x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, 1 ছিল 1ই আছে, z এর ভ্যালুও চেঞ্জ হচ্ছে না, 0 ছিল 0ই আছে, মাঝখানে y এর ভ্যালু চেঞ্জ হয়েছে, তার মানে এই লাইন বরাবর তোমার কি হবে, dx টা 0 হবে আর dz 0 হবে, ঠিক কি না? সিমিলারলি পরের লাইন বরাবর তোমার কি চেঞ্জ, k 0 হবে, dx আর dy 0 হবে, এই লাইনটা বরাবর, বুঝতে পারলে? এইভাবে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তার মানে সিম্পলি তুমি a.dr করো, খুবই ইজি জিনিস, a.dr সিম্পলি লেখো, লিখে তুমি xyz এর ফর্মে ভেঙে নাও, xyz এর ফর্মে ভেঙে নাও, মানে তোমার কি একটা টার্ম ছিল, দেখো তোমার এরকম একটা টার্ম আসবে, তোমার x এর সাথে কি ছিল, x এর সাথে ছিল হচ্ছে, মানে i ক্যাপ এর সাথে ছিল 3x² + 6y, তাহলে তুমি এটা লেখো 3x², আচ্ছা তুমি এটার নাম দিয়ে দাও, চলো এটাকে নাম দিলাম a, এই পয়েন্টটাকে নাম দিলাম b, এই পয়েন্টটার নাম দিলাম c, আর এই লাস্ট পয়েন্টটাকে নাম দিলাম d, ঠিক আছে? a থেকে b তে গেছো, b থেকে c তে গেছো, c থেকে d তে গেছো, তাহলে তুমি খেয়াল করো প্রথমে তুমি a থেকে b তে যাচ্ছ, মানে দ্যাট ইজ 0 0 0 থেকে 0 0 0 থেকে
100 তে যাচ্ছ, তখন তোমার অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, তোমার dy টা 0 হচ্ছে আর dz টাও 0 dz0, ঠিক আছে। এবার তুমি কি করবে, তাহলে শুধু তোমার dx এর টার্মটা থাকবে, মানে এইটার সাথে তুমি শুধু dx গুণ করছো, মানে 3x² + 6y dx, ঠিক কি না? হ্যাঁ কারণ বাকিগুলো তো সব 0 হয়ে গেল, বাকিগুলো 0 হয়ে গেছে। এবার তুমি কি করবে, তুমি এই যে লাইনটা আছে না ab লাইনটা, ab লাইনের উপর dy আর dz y x y z এর ভ্যালু কি, x না y এর ভ্যালু কি, এই লাইন বরাবর y এর ভ্যালু কি দেখো 0 আছে, তো y কেও 0 বসিয়ে দাও, 3x² dx as y = 0। তাহলে শুধু x এর চেঞ্জ কোথা থেকে কোথা হচ্ছে, 0 থেকে 1, x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে x = 0 to 1, তার মানে তুমি obviously x³ পাচ্ছ, দ্যাট ইজ 1 ই পাবে, ঠিক কি না? তাহলে সিমিলারলি তোমরা এবার পরের টার্মটা বার করো, a থেকে b থেকে c তে যখন যাবে তখন কি হবে, a dot dr যখন তুমি 100 থেকে মানে স্যার b থেকে c তে, তাই তো? হ্যাঁ মানে 10, এটা তুমি অ্যাকচুয়ালি b থেকে c না বলে এটা বলো, 100 থেকে 110 তে যাচ্ছ, তখন দেখো তোমার কি চেঞ্জ হচ্ছে, তোমার শুধু y বরাবর চেঞ্জ হচ্ছে, মানে dx0 আর dz0, ঠিক কি না? dx0 আর dz0, কারণ খেয়াল করো তোমার শুধু y টা চেঞ্জ হচ্ছে, x 1 ছিল উপরেও 1 আছে, z টাও 0 ছিল উপরেও 0 আছে, শুধু y টা দেখো 0 তে ছিল 1 হয়েছে, মানে y চেঞ্জ হচ্ছে, তার মানে dx আর dz কে তুমি 0 বসিয়ে দেবে, তাহলে এটা কি হবে দেখো, শুধু y এর টার্মটা, y এর টার্ম মানে কোনটা হবে, এই যে -14yz dy, বুঝতে পারলে? -14yz dy ইন্টিগ্রেশন -14yz dy। এবার তুমি দেখো এই লাইন বরাবর y এর ভ্যালু কত, z এর ভ্যালু কত, y তো চেঞ্জ হচ্ছে, y এর ভ্যালু তুমি বসাতে পারবে না, z এর ভ্যালু কত আছে দেখো, এই লাইন 0, তাহলে তুমি যদি z এখানে 0 বসাও, তুমি এই লাইনটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে, তাহলে তুমি এই লাইন বরাবর তুমি কি পেলে, 0 পেলে, যখন তুমি b থেকে c তে যাচ্ছ, বুঝতে পারলে তো? এবার লাস্ট পয়েন্ট কি আছে, c থেকে d, দ্যাট ইজ 110 থেকে 111 এ যাচ্ছ, সেটা করা যাক, ইন্টিগ্রেশন ফ্রম 110 টু 111 a dot dr। obviously এখানটায় বলো কার চেঞ্জ হচ্ছে আর কার কার চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ বলো, তার মানে dx আর dy 0, dx আর dy এক্ষেত্রে dx 0 dy 0, তার মানে শুধু z এর টার্মটা থাকবে, মানে যেটা k ক্যাপের সাথে আছে শুধু সেই টার্মটা থাকবে, k ক্যাপের সাথে কোন টার্মটা আছে চলো দেখা যাক, 20xz², তাহলে তুমি এখানে কি লিখবে, 20xz² dz। এবার তুমি দেখো এই লাইন বরাবর z এর মান তো চেঞ্জ হচ্ছে, x এর মান কি আছে, এই লাইন বরাবর 1 আছে, তার মানে এখানে কিন্তু 0 হবে না, 20z² dz from z equals to 0 to 1। এটাকে এবার তোমরা করো, ইন্টিগ্রেশন করো, করে দেখো কি বের হচ্ছে, তোমার 20/3 বেরোবে, হ্যাঁ তাহলে টোটাল পাথটা, পুরো যে পাথটা কভার করলো, মানে a থেকে d তে যেতে, সেটা কি হবে, a থেকে d তে যেতে টোটাল যে পাথটা কভার, মানে অ্যাকচুয়ালি 1 যোগ হয়ে যাবে, সবগুলো যোগ হয়ে যাবে, 1 থেকে 111 এ যেতে সবগুলো যোগ হয়ে যাবে a dot dr। তুমি কি করবে, যতগুলো আছে কি কি আছে চলো, প্রথমটা বেরিয়েছিল, প্রথমটা 1, তারপরেরটা 0,
লাস্টেরটা Zero 0 প্লাস 3, করে তার মানে 1 প্লাস 0 প্লাস 20 প্লাস 3, sorry 20 by 3, sorry, that is 23 by 3. 23/3 ঠিক আছে, এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। তো বুঝতে পারলে তো, এই টাইপের একটা প্রবলেম দিতে পারে, চেঞ্জ গুলো অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। কিন্তু বেশিরভাগ তোমাদের প্যারামেট্রিক টাইপই দেবে, প্যারামেট্রিক টাইপ বা তোমাকে এক্স কে ওয়াই এর ফাংশন হিসাবে লিখতে হবে, সেই টাইপের বেশিরভাগ দেবে। স্যার বলো। বলছি স্যার রেজাল্টে এমন কেন আসলো, মানে আমি যদি আলাদা আলাদা পাথ দিয়ে যদি ওখানে যদি যাই, হ্যাঁ। তার ইনিশিয়াল এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যদি যাই আর আলাদা আলাদা পাথ দিয়ে যাই, সে তো একই তো হওয়ার কথা। না, এটা সবসময় তা হয় না, এটাই মজা, সবসময় তা হয় না, ওটা পাথের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আগের রেজাল্টটা কত বেরিয়েছিল? 5 বেরিয়েছিল, আর এইবারকার রেজাল্টটা দেখো তোমার আলাদা বেরোলো, তার মানে পাথের ওপর নির্ভর হচ্ছে। পাথের ওপর নির্ভর করবে না তুমি যদি ওই ওয়ার্ক ডান বার করো ফর কনজারভেটিভ ফোর্স, সেক্ষেত্রে তখন দেখা যাবে যে তোমার পাথের ওপর নির্ভর করছে না, ওটা একটা স্পেশাল কেস। ওটা একটা স্পেশাল কেস, যখন তুমি সংরক্ষী বলের জন্য তুমি ওয়ার্ক ডান বার করছো, সেখানেও তুমি লাইন ইন্টিগ্রাল করছো, সেখানে তুমি পাথের ওপর নির্ভর করবে না, তুমি একটা পাথ থেকে বার করবে, অন্য একটা পাথ দিয়ে বার করবে, তোমার রেজাল্ট কিন্তু সেম আসবে। কিন্তু এইখানটায় আমরা কি দেখছি, আমার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তার মানে খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন পাচ্ছি যে আমার যে এ ভেক্টর, এই লাইন ইন্টিগ্রালটা যেটা আছে সেটা পাথ ডিপেন্ডেন্ট। লাইন ইন্টিগ্রাল এ ডট ডিআর, এটা হচ্ছে আমার পাথ ডিপেন্ডেন্ট। তোমরা পরে এই টাইপের কিছু ফাংশনের ব্যাপারে শুনবে, পাথ ডিপেন্ডেন্ট, হয়তো শুনেওছো। তোমরা যদি একটু থার্মোডাইনামিক্স মনে করো, তোমরা একটু থার্মোডাইনামিক্স, হ্যাঁ স্যার, কিউ আর ডব্লিউ একদম পাথ ডিপেন্ডেন্ট ছিল ওরা। এই কিছু কিছু ফাংশন হয় যেটার জন্য তোমার পাথটা জানতে হবে, কিউ আর ডব্লিউ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন। আর যেগুলো হচ্ছে, যেগুলো যেমন সংরক্ষী বল যেটা, তারা পাথের উপর নির্ভর করে না, ওগুলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল বলে ওদেরকে, ওইগুলোকে বলে হচ্ছে পয়েন্ট ফাংশন। যেমন ধরো বিভব যেটা পোটেনশিয়াল, ওটাও কিন্তু পাথের উপর নির্ভর করে না, ওটা পয়েন্টের উপর নির্ভর করে, পয়েন্ট ফাংশন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এ ভেক্টর যেটা, সেটা আমার একটা পাথ ফাংশন, কারণ লাইন ইন্টিগ্রালটা আমার পাথের উপর নির্ভর করে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? ভালো একটা কোশ্চেন করলে এটা। ঠিক আছে, ক্লিয়ার হলো তো এই ব্যাপারটা? ঠিক আছে, চলো আর এরপরের পার্টটা তাহলে দেখা যাক। পার্ট সি, স্ট্রেট লাইন। এবার আবার তোমার রেজাল্ট আলাদা আসবে। স্ট্রেট লাইন জয়েনিং 0 0 0 থেকে 1 1 1। আচ্ছা, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? এনি আইডিয়া? স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? ধরো y x প্লেনে তুমি একটা স্ট্রেট লাইন এঁকেছো, x y প্লেনে, এটা হচ্ছে আমার x প্লেন, এটা হচ্ছে আমার y প্লেন, একটা স্ট্রেট লাইন আছে, y = mx + c হয় তো? হ্যাঁ। এবার তুমি দেখো এখানটা তোমায় বলে দিয়েছে 0 0 0 থেকে 1 1 1 এ গেছে, তার মানে x 0 ছিল, x যখন 0 y তখন 0, x যখন 0 y তখন 0, x যখন 1 y তখন 1, তার মানে এই ক্ষেত্রে তুমি বলতে পারো দুজনের সেম, x = y ফর্মে, এইরকম টাইপের একটা, এরকম টাইপের। কিন্তু এটা অবভিয়াসলি এটা আমার 2 ডাইমেনশনে হচ্ছে, এটা আমার 2 ডাইমেনশনে হচ্ছে। যদি আমি এটা দেখাই, যেটা দেখাচ্ছি না সেটা 2 ডাইমেনশনে হচ্ছে, জাস্ট জিনিসটা বোঝার জন্য। তুমি যদি 0 0 থেকে 1 1 এ যাও স্ট্রেট লাইনের দ্বারা, তাহলে অবভিয়াসলি তোমায় বুঝতে হবে y = x স্ট্রেট লাইনটা। যদি তোমায় বলে দেয় যে তুমি একটা স্ট্রেট লাইন ইউজ করে তুমি 0 0 থেকে 1 1 এ গেছো, বা তোমাকে বলে দিল 1 1 থেকে 2 2 তে গেছো, 1 1 থেকে 2 2 বা 1 1 থেকে 3 3 তে গেছো along a straight line, তাহলে তোমাকে বুঝে নিতে হবে, যেহেতু তুমি দেখো এক্ষেত্রে আমার x আর y দুজনের ভ্যালু সেম থাকছে, এইখানেও x আর y ভ্যালু সেম, এখানেও x আর y ভ্যালু সেম, তার মানে তোমাকে বুঝে নিতে হবে y = x। এবার এইখানটায় একটা মজার জিনিস আছে, দেখে রাখো। যদি তোমাকে বলে 1 থেকে 2 থেকে তুমি 2 থেকে 4 এ গেছো along a straight line, তাহলে তুমি কি বুঝবো?
তাহলে কি বুঝবে y ইকুয়ালস টু কি হবে ভেবে বলো -y1/x2 - তুমি শুধু x আর y এর মধ্যে তুমি রিলেশন দেখো এটা x এটা y এটা x এটা y দুজনের মধ্যে কি রিলেশন আছে বা এখানে y equals to 2x একদম y equals to 2x তার মানে এই ক্ষেত্রে স্লোপটা হচ্ছে আমার 2 একই ভাবে তোমাকে যদি বলে দেয় স্ট্রেট লাইন তোমার 3 থেকে 3 কত বলি 3 না 2 4 থেকে 3 9 না এটা তো স্ট্রেট লাইন হবে না এটা স্ট্রেট লাইন হবে না এটা যাই হোক জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো মানে স্ট্রেট লাইন হলে তুমি এই দুজনকে দেখে তুমি তাদের মধ্যে রিলেশনটা বার করতে পারবে যেমন এটার ক্ষেত্রে দেখো x আর y এর মধ্যে স্ট্রেট লাইন বলে দিয়েছে x আর y কিভাবে রিলেটেড x যখন x এর যা ভ্যালু y এর ভ্যালুটার ডবল তার মানে এই ক্ষেত্রে লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 2x আচ্ছা y ইকুয়ালস টু 2x এটাকে তুমি এইভাবে লিখতে পারো কিনা যে x ইকুয়ালস টু t আর y ইকুয়ালস টু 2t প্যারামেট্রিক ফর্মে লেখা যায় কিনা প্যারামেট্রিক ফর্ম বললাম না তুমি x ইকুয়াল টু t ধরে নাও তাহলে y ইকুয়ালস টু 2t হবে ঠিক কি না হ্যাঁ সিমিলারলি তাহলে এই যে এইটাকে তুমি প্যারামেট্রিক ফর্মে কি লিখতে পারো x ইকুয়াল টু t y ইকুয়ালস টু t হ্যাঁ এবার তুমি দেখো তোমার এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে তোমাকে বলে দিয়েছে তুমি একটা স্ট্রেট লাইন দিয়ে গেছো কিন্তু 0 0 0 থেকে 3 ডাইমেনশনে আছে 0 0 0 থেকে তোমার 1 1 1 এ গেছো মানে তোমার x y z এর ভ্যালু একই রকম থাকছে x y z এর ভ্যালু একই রকম থাকছে তাহলে তুমি এটা বুঝতে পারছো কিনা এটা এরকম একটা ইকুয়েশন হচ্ছে কিনা x ইকুয়াল টু t y ইকুয়াল টু t z ইকুয়াল টু t বুঝতে পারলে কি পারলে না বলো এটা একটা স্পেশাল কেস যদি তোমায় বলে দেয় স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে গেছে তাহলে তোমার পয়েন্টস গুলো কিরাম তোমার কোঅর্ডিনেটস গুলো কিভাবে রিলেটেড x y এর ভ্যালু গুলো সেটা দেখে তুমি তাদের মধ্যে একটা প্যারামেট্রিক ইকুয়েশন আনতে পারো যেমন এটার ক্ষেত্রে তুমি দেখো 0 0 0 থেকে 1 1 1 বলেছে তাতেই তুমি বুঝতে পারছো x ইকুয়াল টু t y ইকুয়ালস টু t z ইকুয়ালস টু t ঠিক আছে তো তুমি প্যারামেট্রিক ইকুয়েশন পেয়ে গেছো এই অঙ্কটা তোমায় দেখো বলছে স্ট্রেট লাইন জয়েনিং 0 0 0 টু 1 1 1 তাহলে কি করবে x ইকুয়াল এই ফর্মটা লেখো x ইকুয়াল টু t y ইকুয়াল টু t z ইকুয়াল টু t আর dx ইকুয়ালস টু dx ইকুয়াল টু dy ইকুয়াল টু dz ইকুয়াল টু dt বসিয়ে তুমি অঙ্কটা করো পেয়ে যাবে এটা কি আছে a ভেক্টর হচ্ছে আমার 3x স্কয়ার প্লাস 6y i cap minus 14 yz j cap তারপরেরটা কি আছে প্লাস 20 x z স্কয়ার k cap প্লাস 20 x z স্কয়ার k cap যদি আমি এখানে x y z এর জায়গায় t বসিয়ে দিই আমি কি পাবো তাহলে আমি এটা পাচ্ছি কি পাচ্ছি না দেখো 3t স্কয়ার প্লাস 6t i cap minus 14t স্কয়ার j cap প্লাস 20 x এর জায়গায় t z এর জায়গায় t তাহলে হয়ে যাচ্ছে t কিউব k cap এটা আমার a ভেক্টর বেরিয়ে গেল ইন অ্যাজ এ ফাংশন অফ t ঠিক কি না dr টা কি হবে একই ভাবে dr টা হয়ে যাবে dt i cap হ্যালো dt j cap dt j cap dt k cap ব্যাস এবার ইন্টিগ্রেশন a ডট dr করো t ইকুয়ালস টু কত থেকে কত 0 to 1 0 to 1 একদম 0 to 1
বসিয়ে দাও, বসিয়ে বার করো। এটা দেখো, এটা কিন্তু খুব নর্মাল, জাস্ট এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন, মানে মুখে মুখে হয়ে যাবে। তোমার তাহলে বেরোচ্ছে টি কিউব, আর আচ্ছা আইজে কে তো থাকবে না কারণ ডট প্রোডাক্ট, টি Dot কিউব হয়ে যাচ্ছে। প্লাস 3t স্কোয়ার, সরি হ্যাঁ 2 স্কোয়ার 3t স্কোয়ার মাইনাস, আচ্ছা 14/3 নাকি, হ্যাঁ 14/3t কিউব প্লাস 4 হচ্ছে মানে 5t টু দি পাওয়ার 4। ব্যাস, এবার টি এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দাও, কারণ জিরোতে তো সবগুলোই জিরো হয়ে যাবে। তাহলে টি এর জায়গায় 1 বসালে তুমি কি পাচ্ছ, 1 প্লাস 3 মাইনাস 14/3 প্লাস 5। ব্যাস, এটা ক্যালকুলেট করলেই তোমার মেবি 13/3 বেরোবে। হ্যাঁ ঠিক আছে, তো বোঝা গেল তো। তো এইটা একটা কেস আছে। এবার খেয়াল রাখবে, আর দিলে নর্মালি এরকম টাইমই দেবে যে 0 0 0 থেকে 1 1 এ গেলে, মানে 1 1 1 এ থেকে 2 2 তে 2 তে গেলে, 1 1 1 থেকে 2 2 2 তে গেলে অ্যালং এ স্ট্রেট লাইন। যখনই অ্যালং এ স্ট্রেট লাইন বলবে, যখনই অ্যালং এ স্ট্রেট লাইন বলবে তখনই এই ফর্মুলাটা খেয়াল রাখবে। অবভিয়াসলি যদি আমার চেঞ্জটা খেয়াল রাখবে, 1 1 1 থেকে 2 2 2। কিন্তু যদি তুমি দেখো যে এটা 1, এটা 2, এটা 4 হচ্ছে, তখন তোমাকে এইভাবে বুঝে নিতে হবে যে স্লোপটা কি হবে। নর্মালি 3 ডাইমেনশনে তোমাদের এত কঠিন দেবে না, দিলে এইটাই দেবে। ঠিক আছে, তো এটা ক্লিয়ার হলো তো সবার? হ্যাঁ ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক তাহলে। বুঝলাম, হ্যাঁ। আচ্ছা, এটা তো সিম্পল, তোমরা একটু করো, এটা 6 নম্বরটা ট্রাই করো নিজেরা। তোমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে। দেখো এবার ওয়ার্ক ডান আমি তোমাদের বলেইছিলাম, ডাব্লিউ কি, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডট ডিআর, মানে এতক্ষণ যা করলাম সেই জিনিসটাই। এখানে দেখো কার্ভটা দিয়ে দিয়েছে, মানে প্যারামেট্রিক ফর্ম দিয়ে দিয়েছে, এক্স ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1, ওয়াই ইকুয়াল টু 2t স্কোয়ার, আর জেড ইকুয়ালস টু টি কিউব। টি নিচ্ছ ফ্রম 1 থেকে 2, আর এফটা যেটা আছে সেটা এইভাবে দিয়ে দিয়েছে। নাও বসিয়ে একবার করো, একটা ট্রাই করো এটা।
দেখো অ্যান্সার 303 বেরোচ্ছে কিনা। হয়েছে? হ্যালো, স্যার একটু ক্যালকুলেশনটা করছি। হ্যাঁ করো করো করো, ঠিক আছে। স্যার হয়ে গেছে। সবার হয়েছে? স্যার অ্যান্সার কত হবে? 303। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 7 নম্বরটা হোমওয়ার্ক দিলাম। সেম কাজ দুভাবে তোমরা করতে পারো। দেখো এখানটায় কি বলে দিয়েছে যে এফটা দিয়ে দিয়েছে, এখানেও তোমাকে ওয়ার্ক ডানই বার করতে হবে, বা এফ ডট ডিআর যেটা ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করছে। এফ দিয়ে দিয়েছে অ্যালং দ্য পাথ y ইকুয়ালস টু 2x স্কোয়ার ফ্রম 0 0 থেকে 1 2। এখানে তোমরা দুটো কেস করতে পারো। একটা করতে পারো কি, y এর জায়গায় 2x স্কোয়ার বসিয়ে দাও, তাহলে তুমি কি লিখতে পারবে, তোমার এফটা কি হয়ে যাবে, এফ হয়ে যাবে দেখো 3 into 2 6 x কিউব হয়ে যাবে, 3x কিউব 6x কিউব i ক্যাপ মাইনাস 4x টু দি পাওয়ার 4 j ক্যাপ। এইটা একটা হতে পারে। আর ডিওয়াইটা তোমার কি হবে, ডিওয়াইটা হয়ে যাবে তোমার 2 to 4x dx। এইটা একটা কাজ করতে পারো। এইভাবে করে নিয়ে তুমি জাস্ট এফ ডট ডিআর যেভাবে করলাম সেরকম করতে পারো। অর এলস তুমি কি করতে পারো, লেট এক্স ইকুয়ালস টু টি, প্যারামেট্রিক ফর্ম, লেট এক্স ইকুয়ালস টু টি, তাহলে y কি হয়ে যাবে, y হয়ে যাবে 2t স্কোয়ার। ডিওয়াইটা কি হবে, ডিওয়াইটা হয়ে যাবে আমার 4t dt, 40 dt। আর অবভিয়াসলি dx তো আমার dt হয়ে যাবে। তো এইটা দুটো পদ্ধতি আছে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করে তোমরা করতে পারো এই অঙ্কটা, সেম জিনিস। আচ্ছা t যদি নাও বা x যদি নাও, তোমার চেঞ্জটা কি হচ্ছে, যদি x নাও তাহলে x চেঞ্জ হবে ফ্রম 0 to 2, সরি 0 to 1, সরি x চেঞ্জ হবে ফ্রম 0 to 1। খেয়াল করে দেখো x এর ভ্যালুটা প্রথমে 0 ছিল তারপর 1 হলো। আর যদি t নাও, t এর ক্ষেত্রেও তোমার 0 to 1ই চেঞ্জ হবে। t এর ক্ষেত্রে তোমার খেয়াল করে দেখো 0 to 1ই চেঞ্জ হচ্ছে, কারণ x ইকুয়াল টু t ধরেছো। ঠিক আছে, তো এইটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করো। আচ্ছা, আশা করছি পারবে।
ঠিক আছে, পরেরটায় যাচ্ছি তাহলে। লাইন ইন্টিগ্রাল অন সার্কুলার পাথ, ইম্পর্টেন্ট জিনিস, এরম আসে, এইখান থেকে প্রশ্ন করে খুব লাইন ইন্টিগ্রালের। তোমাকে, আচ্ছা তার আগে তোমাদেরকে লাইন ইন্টিগ্রালের সার্কুলার পাথে লাইন ইন্টিগ্রালের একটা কেস বলে দিই। একটা সার্কেলের ফর্মুলা বলো তো আমার, একটা সার্কেলের ফর্মুলা। সার্কেল যেটার সেন্টার হচ্ছে, দাঁড়া এরকম ভাবে একটু ভালো করে করি। সার্কেল যেটার সেন্টার হচ্ছে সেন্টার কোঅর্ডিনেট, সেন্টার কোঅর্ডিনেট h, k আর রেডিয়াস যার r, সেক্ষেত্রে আমার ফর্মুলা ইকুয়েশন অফ সার্কেল কি হবে? x স্কয়ার x মাইনাস h, সরি x মাইনাস h হোল স্কয়ার, x minus h whole square plus y minus k whole square equal to r square. এবার যদি সেন্টারটা অরিজিনে থাকে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার। একদম সেন্টার অরিজিন যদি হয় তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে ভেক্টর ফর্মে তুমি একটা জিনিস দেখো, ix প্লাস jy ইকুয়ালস টু r ভেক্টর, এটাও তো আমার একটা সার্কেলকেই মনে হচ্ছে রিপ্রেজেন্ট করছে, ঠিক কি না? একটা সার্কেলের, কারণ তোমার x আর y যেরকম যেরকম চেঞ্জ হবে, তোমার একটা r টা যেটা আছে রেডিয়াস ভেক্টরটা, সেটা একটা সার্কুলার পাথে ঘুরবে। এই রেডিয়াস ভেক্টর r যেটা আছে এটা একটা সার্কুলার পাথে ঘুরবে, ঠিক কি না? তাহলে ধরো কোনো একটা মোমেন্টে তোমরা যদি xy কে বার করতে চাও, তোমাকে জানতে হবে r এর ভ্যালুটা, আর r টা x অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল করে আছে, দ্যাট ইজ থিটার ভ্যালুটা জানতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এই কোঅর্ডিনেট পয়েন্টটা বার করতে পারছো, এই কোঅর্ডিনেট পয়েন্ট p টা বার করতে পারছো। যদি তুমি xy না জানো কিন্তু r আর থিটা জানো, তাহলেও তুমি বার করতে পারো। তাহলে x এর সাথে r আর থিটা সম্পর্ক কি? x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, তাই তো? তাহলে এবার ভেবে বলো তো dx কি হবে ইন টার্মস অফ থিটা অনলি, r টা কনস্ট্যান্ট, dx টা মাইনাস আর sin থিটা, মাইনাস r sin থিটা d থিটা, আর dy টা কি হয়ে যাবে? r cos থিটা d থিটা। তাহলে এবার তোমরা বলো আমি dr টা বার করতে লিখতে পারবো? dr টা আমার নতুন ফর্মে কি হয়ে গেল? মাইনাস r sin থিটা d থিটা, sin থিটা, r sin থিটা d থিটা i ক্যাপ প্লাস r cos থিটা d থিটা j ক্যাপ। তাহলে আমরা dr টা পেয়ে গেলাম। তাহলে ধরো তোমার কি কোনো একটা ভেক্টর xy এর ফাংশন হিসাবে দেওয়া রয়েছে, তুমি কি করতে পারো? xy এর জায়গায় r cos থিটা আর r sin থিটা বসিয়ে দাও, আর তারপর তুমি a ডট dr বার করতে পারবে। এবার তোমাকে শুধু একটা জিনিস দেখতে হবে যে কতটা সে ঘুরেছে। যদি বলে ফুল সার্কেলটা ঘুরেছে, মানে এই পয়েন্ট থেকে শুরু করে গোল হয়ে ঘুরে আবার এই পয়েন্টে ফিরে এসেছে, তাহলে থিটার চেঞ্জ কত হবে? 0 to 2 পাই। এটা লিখে রাখি নোট, এটা এই পিডিএফ টাই লেখা আছে, তোমরা পাবে এই যদি যাও। ফর কমপ্লিট চেঞ্জ, ফর মোশন, for motion, for complete, motion over the circular path, theta টা changes from
চেঞ্জেস ফ্রম 0 to 2 পাই, ঠিক কি না? আর যদি হাফ সার্কেল বলি, হাফ সার্কেল ঘুরেছে তাহলে 0 to pi, আর যদি বলি কোয়ার্টার সার্কেল, কোয়ার্টার সার্কেল, কোয়ার্টার 1/4 0 to pi, পাই বাই 2, একদম 0 to পাই বাই 2। বুঝতে পারলে তো? তাহলে এইটা আমাকে দেখতে হবে কতটা পাথ, সার্কুলার পাথে কতটা ঘুরেছে, সেই হিসাবে আমাকে থিটার ভ্যালুটা বসাতে হবে। কমপ্লিট যদি সার্কুলার পাথে ঘুরে তাহলে 0 to 2 পাই, 0 to 2 পাই। আর যদি কমপ্লিট না ঘুরে শুধু ইয়েতে ঘুরে তাহলে মানে কোয়ার্টার হলে 0 to 2 পাই বাই 2, যদি হাফ হয় তো 0 to পাই, এরকম ভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো একটু অঙ্ক দেখা যাক তাহলে। এই অঙ্ক এগুলো খুব আসে। ফার্স্ট অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ পার্টিকেল অ্যারাউন্ড আ সার্কেল সি ইন xy প্লেন। দেখো এখানে একটা কেস বলে দিয়েছে, xy প্লেন খুব ইম্পর্টেন্ট। xy প্লেন মানে কি? z equals to 0, খেয়াল রাখবে z equals to 0, আর z0 হলে dz ও 0 হবে, চোখ বন্ধ করে। যদি বলে দেয় xy প্লেন তাহলে z0, যদি বলে দেয় yz প্লেন তাহলে y0। হ্যাঁ, বলে দিতে পারে যে z equal to 1 প্লেন, তাহলে তখন z এর জায়গায় 1 বসাতে হবে। ঠিক আছে তো? যদি বলে দেয় z equals to 1 প্লেন তাহলে তোমাকে যতগুলো z আছে তার জায়গায় তুমি 1 বসিয়ে দিতে হবে, কিন্তু dz সবসময় 0 হবে। কারণ যদি প্লেনটা কনস্ট্যান্ট থাকে, যেমন z equals to 1 প্লেন মানে z এর ভ্যালু সবসময় 1 থাকবে, z এর ভ্যালু চেঞ্জ হবে না, তখন সবসময় dz টা 0 হবে। কিন্তু অন্য যেখানে তুমি z পাচ্ছ সেখানে তোমার z এর জায়গায় 1 বসাতে হবে। কিন্তু যদি শুধু xy প্লেন বলা থাকে তাহলে মাথায় নিয়ে নেবে z equal to 0। ঠিক আছে তো? এটা খেয়াল রাখবে, xy প্লেন মানে z equals to 0 প্লেনকে বোঝায়। কিন্তু যদি তোমায় বলে দেয় z equal to 1 বা z equal to 2 তাহলে সেই ভ্যালুটা বসাতে হবে। কিন্তু z equals to 1 হোক, z equal to 2 হোক, z equal to 0 হোক, যদি প্লেনটাতে z কনস্ট্যান্ট থাকে তার মানে সবসময় dz টা 0 হবে, খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট বলে দিয়েছে রেডিয়াস হচ্ছে 3, রেডিয়াসটা আমার 3 বলে দিয়েছে, মানে r টা 3, আর f টা বলে দিয়েছে এই ভ্যালুটা। তোমাকে কি বার করতে বলেছে? ওয়ার্ক ডান বার করতে বলেছে। ওয়ার্ক ডান মানে কি? f.dr। এবার দেখো xy প্লেন মানে z0, তার মানে তুমি dr টাকে শুধু y আর z এর টার্মে লেখো। মানে dr যেটা সেটা হচ্ছে idx প্লাস z dy প্লাস j dy, রাইট? তাহলে x এর জায়গায় r cos থিটা আর y এর জায়গায় r sin থিটা বসালে কি হবে? আর y equals to r sin থিটা বসালে তোমার এটা হয়ে যাচ্ছে i ক্যাপ মাইনাস, আচ্ছা মাইনাসটা মিস হয়ে গেল, দাঁড়া একটু আগেই বার করেছি এটা আমরা, মাইনাস i ক্যাপ r sin থিটা d থিটা প্লাস j r cos থিটা d থিটা। ঠিক আছে? তাহলে এবার f টা দেখো, f টা কি দেওয়া রয়েছে সেটা লিখবো। এবার দেখো f টা খুব বাজে একটা সংখ্যা দিয়েছে, কিন্তু কিছুই থাকবে না। কেন বলো তো? এত বড় সংখ্যা দিয়েছে তো, তুমি খেয়াল করো এই পার্টটা থাকবে না, না নিলেও চলবে, কারণ এই পার্টটা আমার z এর সাথে গুণ হয় আর dz টা আমার 0, dz টা আমার 0, এই পার্টটা না নিলেও চলবে। তো আমার শুধু এটা কি হয়ে যাবে, শুধু i আর z টার্মটা নেব। তার মধ্যে i এর টার্মটা কি আছে? 2xy 2x minus y plus z, 2x minus y plus z i cap plus xy minus z square plus xy x plus y minus z square j cap। ঠিক আছে? এটাই ছিল তো? দেখে নি আরেকবার। এর মধ্যেও xy প্লেনের মধ্যে z equals to 0, আমি x টা নিলাম না কারণ dz 0, dz বরাবর কোনো চেঞ্জ নেই। তুমি যদি f.dr করো তোমার অটোমেটিকই ওই টার্মটা আউট হয়ে যাবে। তাহলে এটাকে আরো ছোট করতে পারি, কি করে লিখতে পারি? 2x
মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই। এবার তুমি ভ্যালু বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ, আর কস থিটা, 2r cos থিটা, সরি, মাইনাস আর সাইন থিটা প্লাস আর কস থিটা প্লাস আর সাইন থিটা। মানে এখানে তুমি আরটা কমন নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে এফ ডট ডিআর করো, কি পাবে, ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। আচ্ছা, এটা কমপ্লিট সার্কেলে ঘুরছে, 0 তার মানে থিটা ইকুয়ালস টু 0 থেকে 0 to 2 পাই, 2 pi। পুরো সার্কেলটা কভার করছে। আচ্ছা, এফ ডট ডিআর করলে আমি কি দেখো, এই টার্মটা এটার সাথে আমার কি হবে, এই টার্মটা গুণ হবে, ঠিক কি না? তাহলে মাইনাসটা আগে নিয়ে নেব, মাইনাস 2r, আচ্ছা ইন্টিগ্রেশনটাও নিতে হবে, 2r cos থিটা মাইনাস r sin থিটা, r sin থিটা d থিটা, তাই তো? তারপরের টার্মের সাথে কি থাকছে, প্লাস ইন্টিগ্রেশন r cos থিটা প্লাস r sin থিটা r cos থিটা d থিটা, হলো তো? গুণ করে দাও, মাইনাস ইন্টিগ্রেশন, এখানে তোমার হয়ে যাচ্ছে 2r স্কয়ার, 2r স্কয়ার। আচ্ছা, এবার এক কাজ করি, পুরোটা থেকে d থিটা আমি একবারে কমন নিতে পারি, তো 2r স্কয়ার sin থিটা cos থিটা, গুণ করে করে লিখছি, মাইনাস, আচ্ছা এক কাজ করি, এই মাইনাসটাকে ভেতরে নিয়ে নিই, ইন্টিগ্রেশন ব্র্যাকেট খুলে মাইনাস, এই মাইনাসটা ভেতরে নিলে এটা প্লাস হয়ে যাবে, এই প্রথম মাইনাসটা ভেতরে নিয়ে নিলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো, r স্কয়ার sin থিটা, r স্কয়ার sin স্কয়ার থিটা, তারপরের টার্মটা দেখো প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা, দেখো একটা r স্কয়ার টার্ম বেরিয়ে আসতো, তাই তো? তারপরের টার্ম থেকে কি পাচ্ছ, প্লাস r স্কয়ার sin থিটা cos থিটা, ব্র্যাকেট ক্লোজ করে d থিটা। তুমি এবার ইন্টিগ্রেশনটা যদি করো, তুমি দেখো তুমি কি পাচ্ছ, r স্কয়ার পড়ে থাকছে, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়ে গেল, তাই তো? শুধু r স্কয়ার পেয়ে যাচ্ছ, আর এই দুটোকে মাইনাস করলে তুমি মাইনাস r স্কয়ার sin থিটা cos থিটা পাচ্ছ, মাইনাস r স্কয়ার sin থিটা cos থিটা। পুরো জিনিসটার সাথে d থিটা। আচ্ছা, r এর ভ্যালু কি দেওয়া আছে? মোস্ট প্রবাবলি দেওয়া আছে, দেখে নি একবার, 3, রেডিয়াস হচ্ছে 3, তাহলে r এর জায়গায় তুমি 3 বসিয়ে দাও, r এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে তোমার ইন্টিগ্রেশনে 9 মাইনাস, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, 9/2 sin 2 থিটা লিখতে পারি কি পারি না বলো? হ্যাঁ, d থিটা, এটা হচ্ছে 0 থেকে 2 পাই, লিমিটস গুলো বসাইনি, লিমিট গুলো বসাতে হতো উপরে উপরে। তাহলে আমি দেখো একটা পাচ্ছি 9 × 2 পাই বা 9 থিটা, 9 × থিটা পাচ্ছি প্রথমটার ইন্টিগ্রেশন করলে, মাইনাস পরেরটার ইন্টিগ্রেশন করলে দেখো আমি কি পাচ্ছি, 9/2 cos 2 থিটা, cos 2 থিটা বাই 2, 0 থেকে 2 পাই। আচ্ছা, cos 2 পাই, cos 2 × থিটা, থিটার জায়গায় যদি তুমি 2 পাই বসাও, তাহলে cos 4 পাই, cos 4 পাই এর ভ্যালু কি হয়? এটা প্লাস হবে না মাঝখানে? মাঝখানে না, প্লাস তো হচ্ছে না, মাইনাস হচ্ছে, তো দেখো মাইনাস 2r স্কয়ার আছে না, তো ইন্টিগ্রেশনে sin থিটা cos থিটা sin থিটা ইকুয়াল টু প্লাস হয়ে যাবে, সরি প্লাস হয়ে যাবে, ইয়েস। তাহলে আচ্ছা, তাহলে আমি এখানটায় কি পাচ্ছি, তুমি 2 পাইটা বসিয়ে দাও, তাহলে 9 × 2 পাই মানে 18 পাই পাচ্ছ একটা, 18 পাই মাইনাস 0,
প্লাস পরের টার্মটার জন্য তুমি কি পাচ্ছ, তুমি দেখো 9/2টাকে তুমি যদি কমন নাও, 9/2টাকে তুমি যদি কমন নাও, তাহলে তোমার cos বা 9/4 কে কমন নাও, বেস্ট হচ্ছে 9/4 কে কমন নিলে তুমি cos 4 পাই কি হবে, মাইনাস cos 4 পাই 1 হবে, আর cos 0 মাইনাস cos 0টাও 1 হবে। তার মানে এই পার্টটা আমার 0 হয়ে গেল, এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে তুমি পাচ্ছ শুধু 18 পাই। এটা হচ্ছে 18 পাই। এটা হচ্ছে আমার অ্যানসার। বুঝা গেল? তো এটা হচ্ছে যদি আমার সার্কুলার পাথ দেয়, ঠিক আছে? তাহলে এইটা আমাকে সার্কুলার পাথের জন্য মাথায় রাখতে হবে, ডিআর এর ভ্যালুটা মাইনাস আই আর সাইন থিটা ডি থিটা প্লাস জে আর কস থিটা ডি থিটা, ঠিক আছে? চলো আরেকটা এই টাইপের অঙ্ক দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটাও তোমাদের 18-19 এর ফার্স্ট ইয়ারে এসেছিল, ফার্স্ট সেমিস্টারে এসেছিল এই অঙ্কটা। এখানটায় ফোর্স ওয়ার্ক ডান দেয়নি, একটা ভেক্টর দিয়ে দিয়েছে। সেই ভেক্টরটা আমার বলেছে কমপ্লিট, এটার সার্কুলেশন করছে অ্যাবাউট এ সার্কেল ইন এক্স ওয়াই প্লেন। অবভিয়াসলি এখানে জেড অনলি বাদ আছে, তো এক্স ওয়াই প্লেনে কোনো অসুবিধা হবে না। সেন্টার অরিজিনে আছে, রেডিয়াস মানে আর এর ভ্যালু 2 দেওয়া রয়েছে, ঠিক আছে? তো আমাকে জাস্ট ওই সেম কেস এ ডট ডি আর বার করতে হবে। এ কত বেরিয়েছে চলো দেখা যাক। এটা দিয়েছে হচ্ছে এ হচ্ছে y মাইনাস 2x, এ হচ্ছে আমার y মাইনাস 2x i ক্যাপ, তারপরে কি আছে প্লাস 3x প্লাস 2y, 3x প্লাস 2y j ক্যাপ, হলো তো? আর আমরা জানি ডিআরটা কি, ডিআরটাকে একবারে লিখবো মাইনাস আই আর সাইন থিটা ডি থিটা সার্কেলের জন্য প্লাস জে আর কস থিটা ডি থিটা। বসিয়ে দাও, ইন্টিগ্রেশন এ ডট ডি আর কি হবে করে দেখো। আই এর সাথে আই যাবে, জে এর সাথে জে যাবে, তাহলে অবভিয়াসলি আচ্ছা y এর জায়গায় কি বসবে, আর cos থিটা আর sin থিটা, সরি আর sin থিটা মাইনাস 2r cos থিটা, এটার সাথে আমার বসবে হচ্ছে, আচ্ছা মাইনাসটা সামনে নিয়ে যাই, মাইনাস আর sin থিটা d থিটা। পরের টার্মটা কি হবে প্লাস ইন্টিগ্রেশন 3x, 3 মানে হচ্ছে 3r cos থিটা, তারপর কি আছে 2y মানে প্লাস 2r sin থিটা ইনটু r cos থিটা, r cos থিটা d থিটা হয়ে গেল। তাহলে যদি এবার আমি গুণ করে নিই তাহলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশনটা লিখলাম, মাইনাসটা ভেতরে নিয়ে গেলাম, r স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা, তারপরেরটা কি পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা এটাকে আমি একবারে ডি থিটাটাকে একবারে কমন নিয়ে নেব, 2r স্কয়ার sin থিটা cos থিটা, 2r স্কয়ার sin থিটা cos থিটা ডি থিটা, আর ডি থিটাটা একবারে লিখব। তারপরের টার্মটা কি পাচ্ছি দেখো প্লাস 3r স্কয়ার cos স্কয়ার থিটা, তারপরের টার্মটা হচ্ছে আমার প্লাস 2r স্কয়ার sin থিটা cos থিটা, মানে এই সেম জিনিস 2r স্কয়ার sin থিটা cos থিটা ডি থিটা। আচ্ছা তাহলে এখন আমি একটা কাজ করতে পারি, এই দুটোকে যোগ করে নিয়ে ইন্টিগ্রেশনটা রাখলাম মাইনাস আর স্কয়ার মাইনাস, আচ্ছা মাইনাস আর স্কয়ার, এখানে এক কাজ করি বাই 2 করে দিলাম, তাহলে 2 sin স্কয়ার থিটা হয়ে গেল। তাহলে এটাকে আমি ওই 1 প্লাস 2 ওই ফর্মে ভেঙে নিতে পারবো, 1 মাইনাস cos 2 থিটা ফর্মে, তাহলে ইন্টিগ্রেশনটা করা যাবে, ঠিক কি না? ডি থিটা, এটা একটা ইন্টিগ্রেশন এটা হবে, ভেঙে নিচ্ছি ইন্টিগ্রেশনগুলো আলাদা আলাদা করে। তারপরেরটা প্লাস এই দুটোকে যোগ করে দিচ্ছি, এইটা আর এইটাকে যোগ করে দিচ্ছি,
যোগ করলে আমি কি পাচ্ছি দেখো 4 পাচ্ছি। আচ্ছা 4r 2 টাকে যদি আমি ভেতরে নিয়ে নিই তাহলে 2r স্কয়ারই আমি লিখলাম ইন্টিগ্রেশন sin 2 থিটা, হবে কি হবে না? d থিটা। আচ্ছা সবগুলোর আমার লিমিট লিখছি না, 0 থেকে 2 পাই। লাস্ট টার্মটা কি আছে 3 প্লাস 3 স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 3r স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু 2 পাই। অবভিয়াসলি এই ক্ষেত্রে সেম কাজ করতে পারি, বাই 2 করে দিলাম, তাহলে এটা আমার হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা। আচ্ছা উপরের টার্মটা যদি তুমি দেখো মাইনাস, আচ্ছা r টার ভ্যালু কিছু দেওয়া রয়েছে, r টার ভ্যালু দিয়ে দিয়েছে 2, তাহলে আমি এখানে r এর জায়গায় একবার 2 বসিয়ে দিই, তাহলে মাইনাস 2 স্কয়ার মানে 4/2। আচ্ছা এইটাকে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2 থিটা, সরি মাইনাস হবে 1 মাইনাস cos 2 থিটা। আচ্ছা cos 2 থিটাকে তুমি যদি 0 থেকে 2 পাই এর মধ্যে ইন্টিগ্রেট করো তুমি কি পাবে? cos 2 থিটাকে sin 2 থিটা হয়ে যাবে না ইন্টিগ্রেট করলে? তাহলে ওটা পাই যে কোনো মাল্টিপলে 0 হয়, তার মানে এই টার্মটা 0ই হয়ে যাচ্ছে, শুধু তুমি 2 পাই পাচ্ছ, ঠিক কি না? এই ইন্টিগ্রেশনটা করে দেখাতে হবে না, তো বুঝতে পারছো আশা করি। সেম কেস হবে কিন্তু তোমার এই sin টার্মের জন্য। সাইনটা পরের টার্ম যেটা আছে 2r স্কয়ার, মানে r টা তো 4 মানে 2 into 4 that is 8 ইন্টিগ্রেশন 0 টু 2 পাই। পরের টার্মটা তুমি খেয়াল করে দেখো, এটা তুমি ইন্টিগ্রেশন করলে cos 2 থিটা বাই 2 পাচ্ছ। এবার cos 4 পাই এর জন্য তোমার 1 হচ্ছে, 0 এর জন্য 1 হচ্ছে, তাহলে 1 minus 1 0, এই টার্মটাও 0 হয়ে যাবে, ঠিক কি না? এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে, এই পুরো টার্মটা ইন্টিগ্রেশন করলে করে দেখতে পারো, এই টার্মটা 0 হবে। আর এই টার্মটা থেকে তুমি একটা 2 পাই পাবে প্লাস 3 into 4/2। এইখান থেকেও তুমি সেম কেস হচ্ছে 0 থেকে 2 পাই 1 minus 1 plus sorry 1 plus cos 2 থিটা। এটাও তোমার এই পার্টটা 0 হয়ে যাবে, শুধু একটা 2 পাই পাবে। তাহলে সম্পূর্ণ ক্যালকুলেট করলে তুমি কি পাচ্ছ -2 into 2 পাই প্লাস 0 প্লাস 6 into 2 পাই, তার মানে 12 minus 4 that is 8 পাই। ঠিক আছে, এইটা আগের বার পরীক্ষায় এসেছিল। তো সার্কেলের অঙ্ক 3 নম্বরের প্রবলেম ছিল, এটা 3 নম্বর ছিল এটাতে। ঠিক আছে স্যার বলো। বলছি স্যার একটা স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে দেবেন নাকি? হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, তুমি নতুন না, তোমাকে দাঁড়াও পাঠিয়ে দেবো। আমি পাঠিয়েছিলাম না এই আগের বারে, আমি পাঠিয়ে দেবো। যারা যারা পাওনি আমাকে একটুখানি ইনবক্স করবে, তাহলে আমি তাদেরকে পাঠিয়ে দিতে পারবো কোশ্চেন। আচ্ছা একটা ফোর্স দিয়ে দিয়েছে, তোমাকে দেখাতে বলেছে যে F.dr, Fটা দেওয়া আছে, F.dr 0 হবে along a semi circular path। সেমি সার্কুলার পাথ মানে থিটা কত থেকে কত চেঞ্জ হবে? 0 টু পাই চেঞ্জ হবে। সেমি সার্কুলার অর্ধেক, এতটা পাথ। সেমি সার্কুলার পাথে তোমার থিটা চেঞ্জ হচ্ছে 0 টু পাই। চলো করে দেখা যাক। কি বলেছে Fটা? F equals to minus x plus y, minus ix, F equals to minus I cap x plus j cap y by x square plus y square। আর সেম ঘটনা ঘটাও, x equals to cos theta, r cos theta ধরে নাও,
এখানে কিছু বলে দেওয়া নেই, কোনো রেডিয়াস বলে দেওয়া আছে কি? মোস্ট প্রবাবলি বলে দেওয়া নেই, রেডিয়াস বলেনি, তো আর ই ধরে নেব। আর y ইকুয়ালস টু r sin থিটা ধরে নাও। dr তাহলে তো কি হচ্ছে সেটা জানোই, তাহলে f ডট dr কি হবে? f ডট dr হয়ে যাবে, আচ্ছা আমি ভেঙে নিই, মাইনাস i টার্মের সাথে কি গুণ হবে? x এর সাথে তোমার কি গুণ হবে? x এর সাথে তোমার খেয়াল করো dx গুণ হবে। আমি এরকম করে আগে ভেঙে নিই, x আর dx এর ফর্মে ভেঙে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y dy x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x এর জায়গায় আমার বসবে হচ্ছে মাইনাস r cos থিটা, আর dx এর জায়গায় কি বসবে? মাইনাস r sin থিটা d থিটা বাই x স্কয়ার প্লাস y স্কয়ার কি হবে? r স্কয়ার হবে। খেয়াল করে দেখো সার্কেলের ইকুয়েশনই তো তাই, বা তুমি এখানে বসাও r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার কমন যাবে 1 হয়ে যাবে বাকি দুজনে, প্লাস সিমিলারলি এখানে আমার y টা কি হচ্ছে? r sin থিটা ইনটু r cos থিটা d থিটা dy এর জন্য, ঠিক আছে? বাই নিচে r স্কয়ার। দেখো উপরেও r স্কয়ার বের হচ্ছে, নিচেও r স্কয়ার বের হচ্ছে, তাহলে r স্কয়ার কেটে যাবে কি কাটে যাবে না? তাহলে কি পড়ে থাকলো? দেখো আমার একটা টার্ম পড়ে থাকলো sin থিটা cos থিটা d থিটা প্লাস আরেকটা টার্মও হয়ে গেল আমার sin থিটা cos থিটা d। যেহেতু দুজনের সেম sin থিটা cos থিটা d থিটা, যেহেতু দুজনের সেম ভ্যারিয়েবলের উপর ইন্টিগ্রেট করছে, তাহলে এটা আমার sin 2 থিটা হয়ে যাবে কিনা যোগ করে? আচ্ছা লিমিটটা কি ছিল? 0 থেকে পাই, সেমি সার্কেল। তার মানে এটা ভেঙে দিলে আমার হয়ে যাবে cos 2 থিটা বাই 2 0 টু পাই। দেখো এক্ষেত্রেও কিন্তু আমার এটা আমার হাফ ইন্টু -1 হচ্ছে, দ্যাট ইজ তোমার আলটিমেট রেজাল্ট 0 বেরোলো। তাহলে f ডট dr 0। তো এই দেখো এটাই প্রুফ করতে বলেছে, f ডট dr 0, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এই অবধি থাকুক। তোমার